অসহায় মানুষের চিৎকার, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আধারে, ভরে গেছে হিংসা অপরাধ, চাই আজকে তার প্রতিবাদ। নেতা মন্ত্রীদের সঙ্গে সমাজ বিরোধীদের কালো আঁতাত মানছি না, মানব না। অন্ধকার জগতের বেতাজ বাদশা ভরত মস্তান দূর হটো, ভরত মস্তানের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভরত মস্তান নিপাত যাক, নিপাত যাক। ভরত, আরে ভরত, কোথায় কোথায় লুকিয়ে আছিস? যদি মায়ের দুধ খেয়ে থাকিস তা বেরিয়ে আয়, বেরিয়ে আয় শয়তানের বাচ্চা। আজ আজ তোরা তোর বুকে রক্ত দে, আমি স্নান করবো, স্নান। দেখি দেখি তুই আজ কত বড় খুনি। বেরিয়ে আয়, বেরিয়ে আয় শয়তানের বাচ্চা, বেরিয়ে আয়। এসব কথা ভরতের যদি কানে যায় তোর সর্বনাশ হয়ে যাবে, তাই তোকে বলছি তুই চলে যা, এখান থেকে চলে যা। খবরদার, খবরদার বেটা, আমার সামনে এলে কিন্তু এই কাটারির কপ আমি তোর মাথায় বসিয়ে দেবো। তোর বাবাকে ভুল করেছে, তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ 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 আমি নিজে নিজে আমার আমারই চোখের সামনে আমার বাবাকে গুলি করে মেরেছে ওই ভরত। হ্যাঁ, আমার চোখের সামনে গুলি করে মেরেছে ওই ভরত। চলে যা, আমি সাক্ষী, আমি সাক্ষী। মিথ্যে কথা বলবি না সমর। কাল রাতে ভরত আর আমি ওই এমএলএ সাহেবের বাড়িতে মিটিং করছিলাম। মিটিং করছিলি? ওই ওই শালা আমার সামনে এগিয়ে আয়, এই কাটারির কোপে তোর মিটিং করে আমি বের করে দিচ্ছি। তুই কিন্তু অনেক আজে বাজে কথা বলে ফেলেছিস, ভুলে যাস না আমি কিন্তু ভরতেরই ঢানার। আমারও ধৈর্যের একটা সীমা আছে। আর গরিবের গরিবের কোনো জানের দাম নেই, তাই না? কি দোষ করেছিল, কি দোষ করেছিল আমার বাপ? শম্ভুবাবু 25টা টাকা দিয়ে আমার বাপের ভোটের পোস্টার মারতে বললো। রিক্সা টেনে এসে আমার বাপ গেল ভোটের পোস্টার মারতে, আর আর আমার ঘরের দরজার সামনে আমার বাবাকে গুলি করে মারলো ওই ভরত। কেন রে বাটা, কেন? ওই ওই শম্ভুবাবুর পোস্টার মারলেই তাদের বুঝে মেরে ফেলতে হবে। আর তোরা যে দুর্যোধন বাবুর পোস্টার মারছিস, তোদের কে মারতে এসেছে? কে? একদম ঠিক কথা বলেছিস। পোস্টার লাগানোটা কোনো অপরাধের নয়। তাছাড়া শম্ভু আমাদের বিরোধী দলে প্রার্থী হলে কি হবে? ভোটের প্রচার করার অধিকার ওর নিশ্চয়ই আছে। ওই ভরত কেন আমার বাপের খুন করলো? বলো, জবাব দাও, জবাব দাও। তুমি তো আমাদের মা বাপ, আজ আজ তোমাদের বলতেই হবে। শোন, তুই ভুল করছিস। ওরে, তোর বাবার খুনের ব্যাপারে ভরতের কোনো যোগ নেই, কারণ কাল সারা রাত ভরত আমার বাড়িতেই ছিল। তবে তুই যখন বলছিস পুলিশকে বলে দিয়ে তোর বাবার খুনিকে খুঁজে বের করে তাকে চরম শাস্তি দিতে বলে দেব। কাকে শাস্তি দেবে? কাকে? আমার বাবার খুনিকে তুমি তো নিজেই বাঁচিয়ে দিচ্ছ বলে বাবা। শোন, একজন সদ্য পিতৃহারা সন্তানের মনের অবস্থা আমি বুঝতে পারছি। শোন বাবা, শোন, যা তুই তোর বাবার অন্তিম সৎকারের ব্যবস্থা কর। এতক্ষণ হয়তো পোস্টমর্টম করে লাশটা থানায় এসে গেছে। জীবন্ত মানুষটাই চলে গেল, আর তার লাশটা নিয়ে আমি কি করব? কি দিয়ে পোড়াবো? কে দেবে ঘাট খরচ? কে? আমি দেবো। আপনি দেবেন? হ্যাঁ, আমি দেবো, সব খরচ আমি দেবো। বাহ বাহ এমএলএ সাহেব, বাহ। বেঁচে থাকতে মানুষটার একটা কাম জুটিয়ে দিতে পারোনি, দুটো ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারোনি, রিক্সা কেনার জন্য একটা লোনের পর্যন্ত ব্যবস্থা করে দিতে পারোনি, আর তার পড়ার পর তার ঘাট খরচের ব্যবস্থা করতে চাই। তুই কিন্তু বড় বেশি কথা বলছিস। এইসব কথা যদি ভরতের কানে যায়, কি করবে বল? কি করবে? বনাশ হয়ে যাবে। কি করবে তোদের এই ভরত আমার কি করবে? দুর্বিনীত অনুশংস
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভরত মস্তান, নিয়তির চেয়েও নির্মম আর বজ্রের মতো কঠিন। তুই তুই এসেছিস ভরত, আজ আজ চল আমি আমার বাবার খুনের বদলে নেব। এই 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 শালা, এই শালা কাটারি দেখাচ্ছিস কেন এই শালা? কাটারি দেখাচ্ছিস? এই কাটারি আমি 7 বছর বয়সে প্রথম ধরেছিলাম রে। হ্যাঁ, 7 বছর বয়সে প্রথম কাটারি ধরে বাপের গলায় প্রথম ছুরিটা আমি চালিয়েছিলাম। তারপর থেকে শালার কোনো নাম্বারের হিসাব করিনি। যা থানায় যা, লাশ বাসি হলে দোষ লাগবে, উড়িয়ে ফেলকে যা। না, পড়াবো না, পড়াবো না। ওই ওই লাশটাকে নিয়ে তোমরা যা খুশি তাই করো, আমি আমি আমার সাধ্য শান্তি কিচ্ছু করবো না। আজ আজ তোদের বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, ভরত, তোরে তোরে যেদিন চিতেই তুলতে পারবো সেই দিন আমি আমার বাবার শ্রাদ্ধ করবো, সেই দিন আমি মাথা খাওয়াবো। তার আগে আমার গুরু দশা যাবে না কিছুতে। আর ততদিন পর্যন্ত আমার বাবার চিতাটাকে আমি আমি কিছুতেই নিপতে দেব না। আমার এই বুকের মধ্যে জ্বালিয়ে রাখবো, বুকের মধ্যে বাজবে না। তোরে তোরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ভরত, কেউ না, কেউ না। অদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে পিতা তোর তলবাই, পিতা তোর তলবাই। ওই শালা বটা, সারাদিন কি কাজকর্ম করিস? একটা রিক্সাওয়ালার বেটা যখন তখন বাড়ির ভেতরে ঢুকে যায় কি করে? খার খেয়ে আর একটা নম্বর লাগিয়ে দিলে খুব ভালো হবে, তাই না? কোনো নম্বর লাগানো চলবে না। রাখালটা কিছু তোরা কেন মারতে গেলি? একটা রিক্সাওয়ালাকে মেরে আমাদের কি লাভ হলো বলতে পারে? মাঝে মাঝে সালাই যন্ত্রগুলোতে সান্না দিলে যে জং ধরে যায়, মাথার ভেতরে আমার আগুন জ্বলে ওঠে, তখন আমি রক্তের নেশায় মাতাল হয়ে ওঠে। রক্ত চাই, রক্ত, গরম গরম তাজা রক্ত। আর সেই রক্ত গায়ে না মাখলে সালা যে কেলোর কীর্তি হয়ে যায়। এদিকে যে সালা শম্ভু সাঁতরা আমার বিরুদ্ধে পাবলিককে খেপিয়ে তুলছে, তোর কি হবে? পাবলিককে আপনার দিকে ডানুন। ময়দানে একটা লাশ ফেলে দিয়েছে, ওই লাশটাকে কাঁধে নিয়ে শ্মশানে যান, মিছিল করুন, চিৎকার করে স্লোগান দিন, শম্ভু সাঁতরার কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। এ তো মন্দ বলিসনি। গুরু সবসময় লাইনের কথাই বলে, আপনারই একটু লেটা বোঝেন। হ্যাঁ, মন দিয়ে শুনুন। এবেলা মিছিল করবেন, আর ওবেলা সালা ওই বটতলায় বসে মিটিং করবেন আর গরম গরম বক্তৃতা দেবেন। আর আমাদের চটা দারোগাকে বলে ওদের 3টেকে ধরে এনে কেস খাইয়ে দেবেন। ব্যাস, খেল কত। ওই লাশটাকে নিতে দেব না, কারণ রাখালের লাশের মালিক এখন আমি। আর এই কায়দাতেই শম্ভু সাঁতরাকে ঘায়েল করতে হবে। কোনো চিন্তা নাই বাবু, কোনো চিন্তা নাই। আপনাকে আর একবার গতিতে না বসাতে পারলে আমাদের হাতে যে হারিকেন, এদিকে নেপাল আর বাংলাদেশের সাথে ড্রাগের কারবার চলছে, মন্দাকিনী হোটেলে মেয়ে ছেলের কারবারটাও বেশ জমে উঠেছে। এখন আপনি আমাদের মাথার উপর থাকলেই সবাই মিলে নিশ্চিন্তে মাল কামাবো। না, এখনই নিশ্চিন্ত হবার কোনো উপায় নেই, কারণ আমার মাথার উপরে আসলে একটা বড় ঝামেলা লুকিয়ে রয়েছে। ওই ইন্দ্রনাথ মুখার্জি তার সত্য যুগ পত্রিকায় আমার নামে অনেক দিন ধরে যা নয় তাই লিখে যাচ্ছে। আজকের সংবাদপত্রের প্রথম পাতায় ওই রাখালে খুন নিয়ে গরম গরম খবর ছাপিয়েছে। আর সেখানে
তোর আর আমার নামটা জড়িয়ে দিয়েছে। তাহলে আজ রাতেই ওদের ছাপাখানায় আগুন লাগিয়ে দে। আগুন লাগিয়ে দেবে, আগুন। কিন্তু এখন নয়, যা তুই রাখালের ব্রেড বডি নিয়ে মিছিলের ব্যবস্থা কর। স্লোগানগুলো মনে আছে তো? সব মনে আছে, সব মনে আছে। শম্ভু সাদরা নিপাত যাক, নিপাত যাক। সন্ত্রাসের রাজনীতি বন্ধ করো, বন্ধ করো। রাজনীতিতে সমাজ বিরোধীদের অনুপ্রবেশ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কথা শুনলে, সালার কথাটা শুনলে, বলে কিনা রাজনীতিতে সমাজ বিরোধীদের অনুপ্রবেশ চলবে না। ওরে সালা, একটা কথা কান খুলে শুনে যা, এই যুগে সালা সমাজ বিরোধী ছাড়া কিছুই চলে না রে। লাল নীল সবুজ হলুদ সমস্ত পার্টিকে এই সালা সমাজ বিরোধীদের পায়ের তলায় থাকতে হয়। আর আপনাদের মতো সালা, আপনাদের মতো এমএলএ মন্ত্রীদের সামনে রেখে গোটা ভারতবর্ষের কলকাঠিটা নারী আমরা, মানে এই ভরত মস্তানেরা। আমি সব জানি, আর জানি বলি তো তোকে আমি আমার ছেলের থেকেও বড় ভালোবাসি রে। সাবাস সাবাস এমএলএ সাহেব, সাবাস। আপনাদের ওই ভালোবাসাটা আপনারা আরো একটু ধরে রাখুন। আমি আমার ক্যামেরায় ছবিটা তুলে আরেকবার ধন্য হই। ইন্দ্রনাথ বাবু, আপনি আমাদের ছবি তুললেন কেন? আপনাদের মতো মানুষের ছবি তোলা আর ভালো ভালো কথা লেখা, এটাই তো সাংবাদিকের কাজ। না, আপনি আমাদের ছবি ছাপতে পারবেন না। কেন বলুন তো? আপনার প্রতি ভারতের ভালোবাসাটা তাহলে কি মিথ্যে? বাইরে গিয়ে ওটা আপনারা ভুলে যাবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের স্যার যা বলছেন আপনি ঠিক তাই তাই করুন। তো করতে পারবো না ভাই, কারণ আমার এই ক্যামেরায় যে সত্যের ছবি ওঠে তা আমার সত্যযুগ পত্রিকায় ছাপানো হয়। আমিও ছাপ মারি, আমিও ছাপ মারি। আপনাদের মতো বেলাইনের লোকেদের কপালে নম্বরের ছাপ। আলো চান্ত ক্যামেরাটা দিয়ে দিন। যদি না দিই, দিতে হবে, দিতে হবে রে শালা। এই ভরত মস্তান কখনো না শুনতে চায় না। উনি ভদ্রলোক, ওনার সাথে একটা ভদ্র চুক্তি করতে হবে। শুনুন শুনুন ইন্দ্রনাথ বাবু, আপনি এই ছবিটা ছাপালে যত টাকা রোজগার করবেন, ছবিটা না ছাপালে তার থেকেও অনেক 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 বেশি টাকা রোজগার করবেন। আপনি বুদ্ধিমান মানুষ, নিজের ভালোটা নিশ্চয়ই নিজে বুঝতে পারছেন। সাহেব, এই সমাজকে বাদ দিয়ে আমি কখনো আমার নিজের ভালোটা বুঝতে শিখিনি। তাই তো আমার এই পত্রিকা সমাজের শত্রুদের চিনিয়ে দেয়। এই মশাই, কাকে আপনি সমাজের শত্রু বলছেন? আমাদের এমএলএ কিন্তু আপনাদের মতো ফালতু পাবলিক নয়। এই পাবলিক তাকে ভোটে জিতিয়ে এমএলএ বানিয়েছে। পাবলিক তাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, সেই এমএলএ এর কৈফিয়ত চার অধিকার পাবলিকের আছে। আপনি কি বলতে চাইছেন যে আমি পাবলিকের কাজ করি না? আগে না, যে জনগণকে ভোটের সময় আপনারা বন্ধুগণ বলে সম্বোধন করেন, ভোট ফুরিয়ে গেলেই শুরু হয়ে যায় সেই জনগণের সর্বনাশের খেলা। ইন্দ্রনাথ বাবু, খেলাতেই ভোট হয় রাখালের মতো রিক্সাওয়ালাকে। আপনি তাহলে কি বলতে চাইছেন যে রাখালকে খুন করেছি আমরা? খুন করেছে ওই দুর্যোধন বাবুর নোংরা রাজনীতি। ইন্দ্রনাথ বাবু, হ্যাঁ, ওই রাখালটা মরে আপনাদের প্রয়োজনে। ওই রকম গরিব মানুষগুলো আছে বলেই শম্ভু বাবু আর আপনারা একে অপরকে দোষারোপ করার সুযোগ পান। আর আপনাদের বাজার গরম রাখতে ওই রাখালদের মতো নিরীহ লোককে মরতে হয়। আপনি কি তাহলে আমাদের হয়ে খবর লিখবেন না? আরে কি করে লিখবো বলুন তো, কি করে লিখবো বলুন? তলোয়ার দিয়ে তো দাড়ি কামানো যায় না। আমার কলম হলো আমার সেই তলোয়ার। আমি এই কলম দিয়ে সাদা কাগজের ওপর কালো কালো অক্ষর সাজিয়ে আপনাদের দুর্নীতির ইতিহাসটাই লিখে যাব। ইন্দ্রনাথ বাবু, হ্যাঁ এমএলএ সাহেব, আমি লিখবো এই দেশের হাজার হাজার বেকার যুবকের ব্যথা বেদনার কথা। আমি লিখবো রাখালের ছেলের কথা। যারা রাখালের ছেলের গলায় কাঁচা পড়িয়েছে তাদের আমি নিশ্চিন্তে ঘুমোতে দেব না। আমার এই তলোয়ারের আঘাতে তাদের ছদ্ম পরিচয়টা আমি ছিন্ন ভিন্ন করে দেবো। আমি আমার এই লেখনী দিয়ে এই দেশের জনগণকে জাগিয়ে তুলবো। এখনো আমাদের দেশের সব মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়নি, অথচ এক বিবেকহীন মানুষ আজ কি বলছে দেখুন। 7 বছর, মাত্র 7 বছর বয়সের একটা শিশু সবে মাত্র স্কুলে যাচ্ছে। মনে তার অনেক বড় হওয়ার আশা, তাই সে লিখছে পড়া, বলছে ছড়া, আর গাইছে দেখি ভরা জল পরে ঢল ঢল, দিঘি ভরা জল
পরে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে। হাওয়া দোলা দেয় তারে, হাওয়া দোলা দেয় তারে, হাওয়া দোলা দেয় তারে, হাওয়া দোলা। কিন্তু নিজেদের নিষ্ঠুর পরিহাসে সেই 7 বছর বয়সের শিশুটা যেদিন তার বাপের গলায় প্রথম লম্বরটা মেরেছিল, সেই 7 বছরের শিশুটা যখন আস্তে আস্তে লম্বরের খেলায় মেতে উঠলো, তার মনে কি দয়া মায়া মমতা বলে সালা কিছু থাকে না? থাকে না, থাকে না, থাকে না, থাকে শুধু হিংসা, হিংসা। তাই তো ওই সালা ইন্দ্রনাথ মুখার্জিকে আমি সহজে ছেড়ে দেবো না, ওর মুখটা আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। তাই তো কালকে নম্বর কালকেই ওই সালার নম্বর লাগাতে হবে। না গুরু, আর কোনো নম্বর লাগাতে হবে না, কারণ রাখালের লাশ আমাদের হাতে। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কালকের সংবাদপত্রে যদি তোর আর আমার ছবিটা ছাপা হয়, তাহলে পাবলিক ভোটের বাক্সে আমাকে নাম্বার লাগিয়ে দেবে। পড়বে না, যতদিন সালা আমার হাতে ছুরি আছে না, ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ এটা হলো ছুরির যুগ। সালা ভোট, রাজনীতি, সমাজ, ধর্ম সবাইকে এই ছুরির ডগায় নাচতে হবে। এই ছুরিটা সালা একদিন তোমরাই আমার হাতে তুলে দিয়েছিলে, এখন সেটা আটকার মতো আটকে গেছে। শত চেষ্টা করলেও সালা এটা খাপে ফিরে যাবে না। শোনা ছিলে, মাথা গরম করতে নয়, মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। একটা কথা ভালো করে শুনে রাখ, কটা দিন তুই মন্দাকিনী হোটেলে গা ঢাকা দিয়ে থেকে যা, আর ইন্দ্রনাথ মুখার্জিকে তুমি একাই টাইম দিয়ে দেব। কালকের সংবাদপত্রে আমাদের ছবি ছাপা হবে না। পারবে না সালা, তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ এটা হলো সালা ছুরির যুগ। তাই খুব সহজে যার মাথায় আদর্শের ভূত চেপে যায়, সেই আদর্শটাকে সালা নামানো যায় না। তাই ওদের সালা ওপরে পাঠিয়ে দিতে হয়, একেবারে মায়ের ভোগে। তাই সালা একদিন সালা তাক করে ওর পেটের ভেতরে ছুরিটা সোজা ঢুকিয়ে দিয়ে খেল খতম, মার দিয়া কেল্লা। আমি কল্যাণ মুখার্জি, সন অফ মিস্টার ইন্দ্রনাথ মুখার্জি, আজ থেকে আর বেকারের খাতায় নিজের নামটাকে বাঁধিয়ে রাখবে না। 1 তারিখ থেকে সেও চাকরি করবে, রোজগার করবে, মাস গেলে মোটা মাইনে পাবে। সীতা, আরে এ সীতা, আরে কোথায় গেলি? শিগগিরি আয়। সীতা নেই দাদা, সীতা হারিয়ে গেছে, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ! এই রামায়ণে সীতাহরণ হয়েছিল শুনেছিলাম ওই রামচন্দ্রের বিয়ের পর। এই এখন তো দেখছি আমার এই ছোট্ট বোনটা বিয়ের আগেই হারিয়ে গেল। হ্যাঁ, তোর ফরমাস খাটতে খাটতে সে তার চরিত্রটাই বদলে ফেলেছে। হ্যাঁ, তাহলে আমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে তাহলে কে? সে হলো ইন্দ্রনাথ মুখার্জির ছোট মেয়ে, তোর বোন নয়। সুতরাং এখন থেকেই তোর হুকুম শুনলে সে সেলাম ঠুকে তোর সামনে এসে দাঁড়াবে। আরে পাগলি, এখন থেকে তোকে আর আমার জন্য কোনো হুকুম তামিল করতে হবে না। এবার থেকে আমি গন্ডায় গন্ডায় দাসী বাঁধি পুষবো, আর তারাই দিনরাত আমার খিদমত কাটবে। বাবারে, খুব যে বড় লোকের চাল দেখাচ্ছিস, তা বলি আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে গেছিস নাকি? এই আশ্চর্য প্রদীপ নয় রে পাগলি, বল আলী বাবার গুপ্তধনের সন্ধান পেয়েছি। চিচি ফাঁক করলি এই সৌভাগ্যের দরজাটা একেবারে খুলে যাবে। এই দেখ। কি এটা কি? আরে মন্দাকিনী হোটেলে টাইপিস্টের চাকরি পেয়ে গেছে তোর দাদা। সত্যি সত্যি বলছিস দাদা? সত্যি। এবারে আমাকে কি দিবি তাই বল।
এবারে ভাই ফোঁটার দিন এলে তোর কপালে মস্ত বড় একটা ফোঁটা দেব। এত করে বীর ধরবে এই বেকারত্বটাকে বধ করলাম, আর তার পরিবর্তে তুই আমাকে দিবি ছোট্ট একটা ফোঁটা? হ্যাঁ, তোর কপালে ছোট্ট একটা ফোঁটা দিয়ে বলবো, কি বলবি? দূরে যতই থাকুক না বন, কাছে আসে লাগন। দূরে যতই থাকুক না বন, কাছে আসে লাগন। এই একটি দিনে বনের হাতে, এই একটি দিনে বনের হাতে, যুগে যুগে বন্দিতে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর দিলাম তাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। আচ্ছা বেশ বেশ, ভাই ফোঁটা দেওয়ার হলে তাই দিস, কিন্তু তার আগে আমাকে এক কাপ কড়া করে চা খাওয়াতো দেখি। এক কাপ নয়, আমার জন্য এক কাপ জল বেশি নয় সীতা। আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলে না তো? মাত্র 12 বছর কলকাতা হোস্টেলে থেকে আমার চেহারাটা কি এতটাই পরিবর্তন হয়েছে যে তোমরা আমাকে চিনতে পারছো না? আনন্দদা তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ, আমি আনন্দ। কলকাতার পড়াশোনা পাশ শেষ করে আজ প্রথম গ্রামে ফিরলাম, আর ফিরি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। 12 বছরে তুমিও কিন্তু অনেকখানি বদলে গেছো আনন্দদা। তোমরাও তো বদলেছো, কিন্তু আমি তোমাদের ভুলিনি। আমি তোমাদের ঠিক চিনতে পেরেছি, কারণ দূরে থাকলেও তোমরা কিন্তু আমার মনের মধ্যেই ছিলে। কিন্তু আমার ছবিটা তোমরা বোধহয় স্মৃতির অ্যালবাম থেকে একেবারেই মুছে ফেলেছো। এই রে, এই অ্যালবাম আর ছবির কথা বলতেই তো মনে পড়ে গেল, এই বাবা আমাকে একটা ছবি প্রিন্ট করে আনতে বলেছিল, বুঝলি? এই সেটা না একদম ভুলে মেরে দিয়েছি, সেটা ওই স্টুডিওতে ফেলে এসেছি। যাই যাই, এই শিগগিরই যাই। এই আনন্দদা, তুমি কিন্তু চলে যেও না, ফিরে এসে আমরা দুজনে একসাথে বসে চা খাবো, কেমন? আনন্দদা, যাই বলো, তোমার স্মৃতিও কিন্তু সঠিক কাজ করছে না। কিসের ভিত্তিতে অভিযোগ করছিস সেটা? 12 বছর আগে তুমি আমাকে তুই বলে কথা বলতে, আজ তুমি বলছো কেন? 12 বছর আগে তুমি ছিলে চঞ্চলা হরিণীর মতো ফ্রক পরা একটা ছোট্ট কিশোরী, আর আজ দস্তুরমতো ভদ্র মহিলা হয়ে উঠেছো। তোমার মনে আছে তখন আমি তোমাকে মজা করে বুড়ি বলে রাখতাম? মনে থাকবে না আবার? মেয়েরা তাদের ছোটবেলার খেলাঘরের স্বপ্নের দিনগুলোকে কখনো ভুলতে পারে না, কারণ সেখান থেকেই তো তাদের সংসারের স্বাদটা তৈরি হয়, স্বপ্নটা পাকা হয়। আমি তো সেই স্বপ্নের দিনগুলো নতুন করে ফিরে আনতে চাই সীতা। আনন্দদা তুমি? ওরা ভোরের বেলা তোমার এই গানের সুরে সুর মিলিয়ে সেই স্বপ্ন দেখার অধিকার আমার নেই, কারণ কারণ আজ আমি অন্যের বাগদত্তা। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই সম্ভব না সীতা। আমি যে অনেক আশা নিয়ে অনেক দূর থেকে ছুটে আসছে। আমিও ছুটে আসছি এই মাত্রই দেবগ্রাম থেকে পাত্রকে আশীর্বাদ করে ছুটে আসছি। আগামী 17ই সীতার বিয়ে। সীতার বিয়ে? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক
আমাকে আমাকে চিনতে পারলে না কাকুবাবু? আমি আনন্দ। আনন্দ মানে আমাদের এমএলএ সাহেবের ছেলে? আরে তুমি তো বহুদিন আগে কলকাতায় চলে গিয়েছিলে। হ্যাঁ কাকাবাবু, আজ প্রথম গ্রামে ফিরলাম। বাহ বাবা, খুব ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আনন্দ, তুমি তো এককালে আমার কাছে পড়াশোনা শিখেছিলে, তুমি তো সীতাকে গান শিখিয়েছো, তাই আজ তোমাকে আমার পাশে থেকে আমার কন্যাদায়টা যে উদ্ধার করতে হবে। আনন্দ, না না কাকাবাবু, আমি হয়তো অতদিন এখানে থাকতে পারবো না, তাই আমি আপনাকে ঠিক কথা দিতে পারছি না। কথা তোমাকে দিতেই হবে আনন্দদা, এটা আমার অনুরোধ নয়, পুরোনো দিনের অধিকারের দাবি। সে দাবি না মানলে এ জীবনে আমি কোনোদিন তোমার সঙ্গে আমি কথা বলবো না, কোনোদিন না, কোনোদিন। হ্যাঁ আনন্দ, হ্যাঁ তোমাকে থাকতেই হবে, কারণ এখানকার পরিবেশটা এখন অনেকখানি বদলে গেছে। রাজনীতির নামে এখানে এখন খুনোখুনি আর দলাদলি। যদিও এইসবের জন্য দায়ী তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, ওই অতীতের রাজনৈতিক কর্মী আর এখনকার এমএলএ সাহেব, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুর্যোধনের পাল যুগ যুগ জি ও যুগ যুগ জি ও। সত্য পত্রিকার অপপ্রচার চলবে না। ইন্দ্রনাথের কালো হাওয়া গুলিয়ে দাও। মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে, সত্যের গলা টিপে মারার খেলা। আনন্দ তুমি দাঁড়াও, আমি দেখে আসি। দাঁড়াও, যাই সত্যি, আমি দেখে আসছি, দাঁড়াও। বাবা যেও না, আমি জানলার ফাঁক দিয়ে দেখলাম ভরতকন্ডা দলের সঙ্গে কয়েকশো লোক এসে জড়ো হয়েছে। ওরা আমাদের প্রেশার অফিসে বোমা ছুটছে। কিন্তু কেন, কি চায় ওরা? ওরা আমাদের প্রেশার অফিস ভাঙচুর করছে বাবা। আলমারিতে এরা সব কিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। ছি সর্বনাশ! ওই আলমারিতে আমার অনেক দামি দামি খবরের কাগজের কপি আছে, অনেক ভালো ভালো ছবি আছে, ওগুলো আমাকে বাঁচাতে হবে। আমি আসছি। না বাবা না, তুমি যেও না, তুমি গেলে ওরা হয়তো তোমাকেও আঘাত করবে। ওদের যা ইচ্ছা হয় ওরা তাই করুক, কারু ভয়ে আমি বাড়িতে বসে থাকতে পারবো না। তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বাবা কোথায় পালাবেন সাংবাদিক ইন্দ্রনাথ বাবু? মনে বিক্ষোভকে ফাঁকি দিয়ে পালানো যায় না। তুমি এখানে? মামা চুপ! নো মামা, বাড়িতে আমি তোমার বাবার শালা, কিন্তু এখানে একজন এমএলএর সেক্রেটারি হয়ে এসেছি। এই জনতার বিক্ষোভের অংশীদার হয়ে এসেছি। কাদের জনতা বলছেন? এই গুন্ডাগুলোর সঙ্গে জনতার কোনো সম্পর্ক নেই। মুখ সামলে কথা বলবেন মশাই। আপনি খবরের কাগজে যা নয় তাই লিখবেন, আর মানুষ তার প্রতিবাদ করলেই গুন্ডা হয়ে যাবে। মানুষ তো কোনো বোমা মেরে তার প্রতিবাদ করে না, তোমাদের মতো সমাজ বিরোধীরাই পেছন থেকে সেই সব কাজগুলো করে। আর আপনি বুঝি সমাজের বন্ধু? জনগণ যাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে তার নামে আমি কুৎসা করছেন। একজন মাননীয় নেতার ছবিতে কাদা ছুঁড়ছেন। মাননীয় নেতা সম্মান পাবার মতো কোনো ছবি আমাদের সামনে তুলে ধরেননি, বাবা সেই কথাটাই লিখেছেন। আর সেই লেখার ফলটা তোমার বাবা হাতে পেয়ে গেছেন। তাই ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করে কলম ধরবে। নিশ্চয়ই আজকের এই আঘাতটাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমার কলম ঠিক জায়গাতেই খোঁচা মেরেছে। ঢিলটা ভীমরুলের চাকে লেগেছে বলেই এইভাবে হুল বেঁধাতে ছুটে এসেছে তারা। এখনো তো হুলের জ্বালাটা টের পাননি মশাই। আর কোনোদিন বাড়াবাড়ি করলে এই ছুরিটা তল পেটে ঢুকিয়ে দেবো। এটা ভদ্রলোকের বাড়ি, তাই এক্ষুনি এখান থেকে তোমরা চলে না গেলে আমি নিচে গিয়ে বাবার সঙ্গে কথা বলবো। চুপ! চুপ! বটার ওপর বেশি রোয়াবি দেখাতে এলে না মারবো। বটা, আরে করছিস কি? এ তো তোদের এমএলএ সাহেবের ছেলে রে, আমার ভাগ্নে। সেম সাইড হয়ে গেল। আপনি এখানে কি করছেন? আমাদের দলনেতার ক্ষমতা দখলের নমুনাটা আমি স্বচক্ষে দেখছি, তাই তোমরা এখান থেকে যদি না চলে যাও আমি নিচে গিয়ে বাবার সঙ্গে সব ব্যাপারে অ্যানালিস করবো। কোনো বাদ নেই, আমি যাচ্ছি। তবে বাবাকে বলবেন এই বটা ছুরি কিন্তু বারবার মেজাজ ঠিক রাখতে পারবে না। মেজাজ ঠিক রাখতে পারবে না। সাত করে ঝামেলাটা পাকালেন মশাই। এবার বোধহয় আপনার ওই সাদের কাগজটাই বন্ধ হয়ে কাগজ বন্ধ হয়ে গেলেও কলম কোনোদিন বন্ধ হয় না।
তাই তো সত্য দাপর ত্রেতা কলি এই 4 যুগের বহু দেবতা দানব আজ মহাকালের গর্ভে তলিয়ে গেছে। আর শুধু বেঁচে আছে ওই কলম দিয়ে লেখা তাদের আলো আর অন্ধকারের ইতিহাস। এই কলিকালের ইতিহাসটা লিখবো আমরা, এই সত্য যুগের ব্যস্তের, এই কলি যুগের ব্যবসাদারদের ফেরেশতায় বসে খাতা লিখবে খাতা। আর লক্ষ্মী, দুর্গা, সরস্বতীদের আমরা নাচাবো মাতালদের ভাটিখানা। আর আপনাদের মতো এই সব সত্যের পূজারী মানুষেরা পড়ে থাকবে এই যুগের রাজনৈতিক নেতাদের পায়ের তলা। আশ্চর্য, এসবের ঘটনার পেছনে আমার বাবা আছেন, এ তো আমি বিশ্বাস করতে পারছি না। নিজের চোখে যেটা দেখলে তাতে বিশ্বাস অবিশ্বাসের দায়টা এখন তোমার নিজের। হ্যাঁ সীতা, তুমি ঠিক বলেছো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে কাকাবাবুর কাগজে যা লেখা হয়েছিল সেটা সত্যি কিনা। আনন্দ, তুমি কি আমাকে অবিশ্বাস করো? আনন্দ, অবিশ্বাস করো? আমি যে আমার বাবাকে অবিশ্বাস করতে পারি না কাকাবাবু, তাই আমাকে জানতে হবে আমার ভালোবাসা আর সত্যার সিংহাসনে বসিয়ে রাখা এই 2 বেতার মূর্তির মধ্যে কোনটা আসলে মুখ আর কোনটা শুধুই মুখোশ। আনন্দদা তুমি? হ্যাঁ সীতা, আর সেটা জানার পর একটা মূর্তিকে আমি নিজের হাতে ভাঙবো আর একটা মূর্তির পায়ে আমি হাত জোর করে মাথা ঝুঁকিয়ে প্রণাম করব। আনন্দ, প্রণাম। আনন্দ। আসি কাকাবাবু, আসি সীতা। বাবা কি হবে বাবা? ওরা যে তোমার প্রেশার অফিস ভাঙচুর করে সমস্ত কাগজপত্র লুট করে নিয়ে গেছে। ওরে, আমি আবার গড়তে পারবো রে মা, গড়তে পারবো। আমার হাতে যতদিন কলম থাকবে আমি মানুষের হয়ে কাজ করে যাবো রে মা। শুধু একটাই আফসোস, ওই ভরত আর দুর্যোধনের একটা আমি ছবি তুলেছিলাম, সেটা বোধহয় নষ্ট হয়ে গেল রে মা, নষ্ট। বাবা সে ছবি আছে? আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কাল স্টুডিও প্রেস থেকে আনতে সেটা ভুলে গিয়েছিলাম। এই নাও বাবা সেই ছবি। বাহ, সাবাস সাবাস। ওরে ওরে কল্যাণ, ওরা আমাদের সবকিছু ভেঙে তছনছ করে দিলেও ওরা ওদের মৃত্যু বাণটুকু নষ্ট করতে পারেনি রে বাবা। তাই তোরা দুজনে যদি আমার পাশে থাকিস তাহলে কাল সকালে সত্যযুগ পত্রিকা অবশ্যই বেরোবে, অবশ্যই বেরোবে। আমরা তোমার পাশে আছি বাবা। বলো বাবা, বলো আমাদের কি করতে হবে তাই তুমি বলো। ওরে আমরা এই সারা দিন সারা রাত জেগে হাতে লিখে আমরা পত্রিকা তৈরি করবো রে। তাতে লেখা থাকবে এই পত্রিকা বন্ধ করার ঘৃণ্য চক্রান্তের কথা, আর প্রকাশ করব ওই ভরত আর দুর্যোধনের মহামিলনের ছবি। এই সত্য যুগ তার সত্যের প্রদীপটাকে কিছুতেই যে নিমতে দেবে না রে, কিছুতেই না, কিছুতেই না। আর কিছু চাই না, আমি চাই যে শুধু ভালোবাসা। আর কিছু চাই না, আমি চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমার কাছে পেয়ে মনের ভেতর জাগে নেশা। প্রিয় তোমার কাছে পেয়ে মনের ভেতর জাগে নেশা। চাই যে শুধু ভালোবাসা। আর কিছু চাই না, আমি চাই যে শুধু ভালোবাসা। ম্যাডাম, আমাকে মাফ করে দেবেন ম্যাডাম। এ কি আপনি কে? আমি কল্যাণ মুখার্জি। আপনাকে তো আমি এখানে আগে আমি জীবনে প্রথম এই মন্দাকিনী হোটেলে পা রেখেছি ম্যাডাম। ও আই সি। কাকে চাই আপনার? আমি একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আজ এখানে এসেছি।
তাহলে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করুন। গিয়েছিলাম ম্যাডাম, গিয়েছিলাম, কাউকে কোথাও দেখতে পেলাম না, তাই এই ডান্স রুমে ডান্সের আওয়াজ শুনে ঢুকে পড়েছি। আচ্ছা, আপনার সাহস তো কম নয়, লুকিয়ে লুকিয়ে আপনি আমার নাচ দেখছিলেন। আপনার নাচটাকে আমাকে মোটেই আকর্ষণ করেনি ম্যাডাম, করেছে আপনার ওই গানটা, বিশেষ করে আপনার গানের ওই কথাগুলো। তাই নাকি? আসলে ওটা আমার মনের কথা, যেটা আমি নিজেই সুর করে নিজেই গাই। সেসব কথা কেউ শোনেও না, কেউ বুঝতেও চায় না, কিন্তু এই কেউ প্রথম আমার মনের কথাগুলো মন দিয়ে শুনলো। আচ্ছা, আপনি আমার বন্ধু হবেন? না ম্যাডাম, না। কেন? আপনাদের ম্যানেজারকে কোথায় পাবো সেটা একটু বলবেন প্লিজ। আপনার কথার উত্তর আপনি দিচ্ছেন না। জানেন, এই হোটেলটা আমাদেরই। এখানে আমার কথা না শুনলে তাদের অপরাধ হয়। সবাই আমার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম করে। সালাম করাই তো তাদের কাজ ম্যাডাম, আর আমার কাজ হলো টাইপ করা। আমাকে ভয় করে না আপনার? ভয়? মানুষকে ভয় করব কেন? কারণ আমার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আমার কি ম্যাডাম, আমি তো তার থেকে কিছু ভাগ চাইতে আসি না, তাই আমি হারাবার ভয়ও পাই না। আর যারা চাইতে আসে তারাই তো হারাবার ভয় পায়। রাইট ইউ আর। জানেন, আমি বেশ বুঝতে পারি যে এই যুগের ছোকরারা আমার পেছনে মাছির মতো মনমন করে উড়ে বেড়ায়। আমি জানি তারা কেউ আমাকে ভালোবাসে না, ভালোবাসে শুধু আমার টাকাটাকে। তাই আমিও ওদের পেছনে অনেক টাকা ওড়াই, ওদেরকে নিয়ে আমি ফুর্তি করি, কিন্তু ওই ভিখারিগুলোকে আমি একটুও ভালোবাসতে পারি না। আপনি আমাকে ভালোবাসবেন? ভালোবাসা হবে না ম্যাডাম, হবে না। কারণ আমি গরিব হয়ে জন্মেছি, তাই গরিব আর বড় লোকের ভালোবাসা অথবা বন্ধুত্ব কোনোটাই হয় না ম্যাডাম, কোনোটাই হয় না। আমি এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া অনেক কিছু নিয়ে জন্মেছি, অনেক কিছু পেয়েছি, শুধু ভালোবাসা পাইনি। আমাকে একটু ভালোবাসা দেবেন? আমি একটু ভালোবাসা চাই। চাবুক মেরে তোমার পিঠে চামড়া। কেন মাম্মি? আমাকে তুমি কেন মারবে? আমি তো পাগল নই, আমি তো তোমাদের মতোই সুস্থ মানুষ। বিশ্বাস করো মা, আমি শুধু একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসা চাই। অবশ্যই এত বড় মেয়ের গায়ে আপনি হাত তুলছেন? কল্যাণ মুখার্জি, আমি একটা টাইপিস্টের চাকরি নিয়ে এখানে জয়েন করতে এসেছি ম্যাডাম। আরে এখানে এসেছে কেন? রিসেপশনে যাও। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। তবে যাবার আগে আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে এনাকে আর মারবেন না। কারণ আমি এতক্ষণ ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি কিন্তু একটুও পাগলামি করেননি। তাই আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, ওনাকে কিন্তু আর মারবেন না ম্যাডাম, একদম মারবেন না। মাসিক তারত বেশি। কেতকে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এরপরে তোমাকে কিন্তু আমি তালাবদ্ধ করে রাখবো। কেন মাম্মি? আমি তো আগে থেকে অনেক ভালো হয়ে গেছি। সে তোমার ব্যবহারে প্রমাণ করে দেবে। ঠিক আছে, আমি প্রমাণ করছি। তুমি ম্যানেজারকে বলে যাও আমাকে 10,000 টাকা দিতে, কারণ টাকা না দিলে কেউ আমার সঙ্গে মেলামেশা করে না। আরে বাবা, মেলামেশা করার দরকার কি? ঘরে বসে থাকো, টিভি দেখো, খাও দাও, আনন্দ করো। একা একা কি ভালো লাগে মাম্মি? আমি যখনই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সবাই কেমন হাসছে, খেলছে, ছুটছে। ওকে, তুমি যদি ভালো থাকো তাহলে টাকাও পাবে, বাইরে বেড়াতেও যেতে পারবে। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ মাই সুইট সুইট। আমি আর পাগলামি করবো না, তুমি দেখো। এবার থেকে আমি ওই হোটেলের বাইরে বাগানটায় কেতকী ফুল হয়ে ফুটে থাকবো। ভালোবাসার ফুল, ভালোবাসার ফুল মাম্মি। মেয়েটা দিন দিন অসহ্য হয়ে উঠেছে। দোষ সবাই রক্তের দোষ। ওর বাবার মধ্যে এরকম পাগলামো ছিল। ওই মেয়েটা সবসময় ফিকিরির মতো পথে পথে ঘুরে বেড়াতেন, দিন রাত বস্তিতে পড়ে থাকতেন। ও আজ এখানে থাকলে আমি কিছুতে এখানে আসতে পারতাম না। বটা, এই বটা। ম্যাডাম, 20 লাখ টাকার হিরো এলের চালান দিয়ে গেছে ম্যাডাম।
সাবাস, আমি আজই ভারতকে খবর পাঠাচ্ছি। হ্যাঁ, কালই যেন বাংলাদেশে মালটা পাচার করে দেয়। কাল রাতে ম্যাডাম আমাদের হাই রোডের পিছনের গাড়িতে কাল রাতে খোঁচড় লেগেছিল। আপনি একটু এমএলএ সাহেবকে বলে দেবেন যে মন্দকিনী নামটা উচ্চারণ করলে এই মলটা যেন ছেড়ে দেয়। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলেন তো? গত সপ্তাহে আপনি আসেননি কেন? একটু ব্যস্ত ছিলাম ম্যাডাম। আপনি যদি এভাবে ব্যস্ত থাকেন তাহলে তো এবার আমাকে শম্ভুবাবুর সঙ্গে কথা বলতে হয়। আপনি কি বলছেন ম্যাডাম? আপনার সঙ্গে আমার এতদিনের কারবার। জানেন কি, আমাদের লাইনে কোনো প্রেম প্রীতি চলে না, এখানে ফেলো করি মাখো তেল। না না ম্যাডাম, না, আমি আপনার সঙ্গেই আছি, ভয় পাওয়ার কিছু নেই। আমি এসে গেছি, দ্য গ্রেট পরশুরাম ইজ হিয়ার এট ইউর সার্ভিস। গুড ইভিনিং, নমস্তে, নমস্কার। পাগলটা আবার এখানে এসেও হাজির হয়েছে। তা পরশুরাম, তুমি আজ আবার পিছন দিকে হাঁটতে হাঁটতে এলে কেন? কেন বলুন তো? সবসময় শুনছি দেশটা এগোচ্ছে, কিন্তু দেশের লোকের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, তাহলে দেশটা এগুচ্ছে কি করে? অনেক মাথা খাটিয়ে বার করলাম, দেশ এগুচ্ছে পিছন দিকে, তাই আমিও পিছন দিকে ফিরে এলাম। ম্যাডাম দেখুন আজ আবার কি বেচতে চায়, জ্ঞান না অন্য কিছু? আমি চললাম ম্যাডাম। আরে না না, কিছু বেচতে আসেনি, ওর একটা আশ্রম আছে, সে আশ্রমের জন্য কিছু ভিক্ষে চাইতে এসেছে। সত্যাশ্রম, সত্যের মিউজিয়াম, অর্থাৎ সত্যবাদী মানুষদের খোঁয়ার। সত্যের জন্য লড়াই করে যারা হাঁটু ভেঙে কেতরে পড়ে, আমি তাদেরই আশ্রয় দিই। আমার এই খোঁয়ারে উন্নত জাতের উচ্চ ফলনশীল মানুষ তৈরি করা হয়, আমি তাদের জন্যই চাঁদা চাইতে এসেছি। চাঁদা? এইভাবে চাঁদার নামে ভিক্ষা করতে তোমার লজ্জা করে না 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 না, ভিক্ষা কেনা যায়? বাংলা সিনেমার হিরোইন সাদনুরি হার গলায় পড়ে বন্যা ত্রাণের জন্য ভিক্ষা চায়। এই সব এমএলএ বাবুরা হাত জোর করে এই সব পাবলিকের কাছে ভোট ভিক্ষে চায়। ও জ্বালালে দেখছি। এই একটু জ্বালাচ্ছি স্যার, আপনি গত মাসে কথা দিয়েছিলেন এ মাসে কিছু দেবেন। কথা দিয়েছিলাম, কই মনে পড়ছে না তো। আসলে কি হচ্ছে জানো পরশুরাম, আমি কথা দিচ্ছি কিন্তু আমার কিছুই মনে থাকছে না। এইবার তাহলে আপনার মন্ত্রী হবার সময় হয়ে এসেছে। ওনারা ভোটের আগে কথা দেন, ভোট ফুরুলি বোবা কালা। এই সব মন্ত্রীদের ভাষণের রেশন আর প্রতিশ্রুতির জন্ম নিয়ন্ত্রণ করলে কেমন হয় স্যার? বেশ জ্ঞানের কথা বলছো তো। তা তুমি কতদূর পড়াশোনা করেছিলে? ক্লাস 5 পর্যন্ত। তাতে মাস্টার মশাইরা আমার ডান কানটাকে টেনে টেনে বাঁ কানের থেকে বড় করে দিয়েছে। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করলে ওই কানটা আমার হাতির কানের থেকেও বড় হয়ে যেত। হাসছেন? হাসুন হাসুন হাসুন। আমার গিন্নি এই জন্যই বলতো। কি বলতো? আমার কথা শুনে নাকি ওই গাধারাও হাসবে। হ্যাঁ, তার মানে আমরা গাধা? আমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওকে তাড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না। এই স্মালটা বেশ জমিয়ে রাখতে পারে, মানে মদের সঙ্গে আর চাটের দরকার হয়। ওই শুনুন, রতনে রতন চেনে, গুণী লোকই গুণীর কদর বোঝে। ভরত কত বড় গুণী মানুষ, দা গ্রেট ভরত কুমার এমএ। ওই শালা ফালতু বাতিল একদম নেবে না। তুমি ভালো করেই জানো যে আমি তোমাদের মতো বিএমএ পাস করা লোক নয়। এই তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? জনসাধারণ ভালোবেসে তোমাকে এমএ পাস করিয়েছে। এমএ মানে হলো মার্ডারার গ্রেড এ। মার্ডারার গ্রেড এ। এই কথাটা তুমি ঠিক বলেছো গুরু, একদম ঠিক বলেছো। আজকাল আমরা জাতে উঠে গেছি, কারণ আমাদের নিয়ে সব সিনেমা যাত্রা থিয়েটার নাটক হচ্ছে, সব এমএলএরা হচ্ছে এই আমাদের মতো সমাজ বিরোধীরাই। কারণ আজকালকার যুগে ওই মির্জাফররাই তো গলায় মালা পরে নবাব হচ্ছে। আগে বাবা মায়েরা খুনি ছেলের পরিচয় দিতে লজ্জা পেত, এখন বুক খুলিয়ে বলবে এ আমার বড় ছেলে, 3 বছরে
12 জনের নম্বর লাগিয়েছে। বাবা কালীর গলায় 12টা কাটা মুন্ডুর মালা। এ ছেলে মরে গেলে কাগজে শোক সংবাদ লিখবে, মাননীয় ক্যাডার শ্রী অমুক কুমার গত রাতে বোমা খেয়ে হজম করতে না পেরে মারা গেছেন। এই 25 বছরের জীবনে উনি যদি 12টা মাথা কাটেন, বেঁচে থাকলে অবশ্যই সেঞ্চুরি করতেন। তুমি এখন এখান থেকে যাও, আমার এখন কাজের কথা আছে। আরে চাঁদার টাকাটা পেলিয়ে আমি চলে যাব। এমনি এমনি তো তোমাকে কেউ চাঁদা দেবে না বাবা, বদলে তোমাকেও তো কিছু দিতে হবে। দেব দেব। লোকের মাথা কিভাবে টুপি পরিয়ে বিনা পরিশ্রমে রোজগার করা যায় সেই কায়দাটা আপনাদের শিখিয়ে দেবো। আগে টাকাটা দিন, তারপর বলছি। দেখবেন কি সহজ ব্যাপার। দিন স্যার দিন। ভুলে যাচ্ছ যে, ভুলে যাও সহজে টাকা উপায় পত্র ভুলে যাও। এই তো নিজ চোখেই দেখলেন কেমন টুপি পরিয়া গেলাম। চলি স্যার। গুড বাই স্যার। নমস্কার স্যার। নমস্তে স্যার। আচ্ছা বোকা বানিয়ে গেল। যেতে দাও, যেতে দাও, বলো যেতে দাও। হ্যাঁ হ্যাঁ বলো, টাউনের খবর কি? সব ঠান্ডা তো? হ্যাঁ একদম ঠান্ডা আছে ম্যাডাম। এক কাগজওয়ালা সালা গরম খেয়ে বাজার গরম করতে চেয়েছিল, কাল নিবারণ আর বটা গিয়ে ওদের প্রেসটাকে ভেঙে দিয়ে এসেছে। সর্বনাশ! তোদেরকে কত করে আমি মানা করলাম যে তোরা এই কাজটা করবি না, আর সেটাই করে বসলি। ইডিয়েট কোথাকার! এই শালা এমএলএ ভরতকে শালা কিস্তি করবে না, সে কারণ লাল চোখ দেখতে পছন্দ করে না। আমি তোমাদের মতো এই পাবলিকের কাছে ভোট ভিক্ষা করি না, কাগজকে ভয় করব। জিন্দেগিতে জিন্দেগিতে আমি ওই কাগজ আর বের করতে দেব না। তবুও কাগজ বেরিয়েছে ভরত, আজ সকালে ঠিক সময়ে কাগজ বেরিয়েছে। এই দেখ, দেখি দেখি দেখি, শালা শালা হাতে লিখে কাগজ বের করেছে ম্যাডাম। হ্যাঁ তোর আর দুর্যোধন বাবুর গলা জড়ি করে ছবিটা দেখ, জেরক্স কপি করে পত্রিকা কাগজে সেটা দিয়েছে। হ্যাঁ দেখি দেখি দেখি, বাহ চমৎকার! এমএলএ সাহেবের মুখে ভরত মাস্টারের ছবি, বাঁধিয়ে রাখার মতো ছবি। এই ছবিটা দেখার পর পাবলিক আমার পায়ে জোড়া পাইলাতে আমার সব ভোট একেবারে চৌপট। হ্যাঁ ওই দিকে দুর্যোধন বাবুরা নিপাত, ওই দিক থেকে শম্ভু বাবুরা মিছিল বের করে চিৎকার করে স্লোগান দিচ্ছে, দুর্যোধন পাল নিপাত যাক, নিপাত যাক। আমি নিপাত যাবো, আমি নিপাত যাবো। আর একবারই কথাটা উচ্চারণ করলে না, আমি তোমার চাকরিটা খাবো। কি আশ্চর্য, কি আশ্চর্য! এ কথা আমি বলছি নাকি? এ কথা তো বলছে পাবলিক, আর ওদের সামনে রয়েছে সেই রিক্সাওয়ালা ছেলে সমন। ওই শুনুন, চিৎকার করে স্লোগান দিয়ে এগিয়ে আসছে, শুনুন। সমাজ বিরোধীদের রক্ষা কর্তা দুর্যোধন পাল নিপাত যাও, আতাজ ভেঙে ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। গ্রেফতার করো, গ্রেফতার করো দারোগা, ওদের সব কটাকে অ্যারেস্ট করে সালা জেলে ঢোকাও। তুই বাজে কথা বলছিস। মিছিল করার অপরাধে কাউকে অ্যারেস্ট করা যায় না। এই কথার মানে আমি একটু ওদেরকে বুঝিয়ে বলুন তো। তুমি থামো। এমনি মাসের শেষে হাত পেতে টাকা নেবার সময় তো খুব বুঝতে পারো। হ্যাঁ টাকা 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 দিয়ে পুলিশের মুখ বন্ধ করা যায়, কিন্তু পাবলিকের মুখে তালা দেওয়া যায় না। তাই তো আজ তারা আপনার সর্বনাশের সমন নিয়ে হাজির হয়েছে। না 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 বাবা না, তোকে আমি কত ভালোবাসি জানিস। আমার সর্বনাশের কথা তোর মুখে শোভা পায় না বাবা, জানিস। তোদেরকে আমি এত ভালোবাসি বলেই তো আমি এমএলএ হয়েছি। আয় আয় বাবা, আয় বাবা বুকে, আয় বাবা বুকে। আর সেই জন্যই বুঝি আমার বাবার খুনি ওই ভরত মস্তান আজ বাস্তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ও শালা জবর, আর একটা আলতু ফালতু কথা বললে না তোকে শালা একেবারে মায়ের ভোগে পাঠাবো। এখন যুদ্ধ নয়, আমি শান্তি চাই, শান্তি। যা বাবা সমঝ যা, তুই তোর বাবার আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা কর। মহানায়কের মহানায়িকা ওই দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল, যতদিন না পর্যন্ত দুঃশাসনের রক্ত গায়ে মাখছে ততদিন সে বেড়ে বাঁচবে না। আর এই নবভারতের দুঃশাসন ওই ভরত মস্তানের আমার বাবার খুনি না হলে তার আত্মা শান্তি পাবে না।
তাই ওকে সারা আমি খুন করব। খবরদার সমর, তুই ভয়তের মতো তুই নিগ্রহ নাগরিককে তুই খুনের হুমকি দিতে পারিস না। এর জন্য আমি তোকে গ্রেফতার করতে পারি। বা অফিসার বা, আমি আপনাকে খুনের হুমকি দিলে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, আর একজন খুনি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তার মানে আপনি কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু না। চোখ রাগাবেন না, একদম সারা চোখ রাগাবেন না। আপনার এই লাল চোখকে এই সারা সমর ভয় পায় না। সরকার আপনাদের মাইনে দেয়, অথচ ঘুষের টাকা পকেটে পড়ে আপনি আমার বাবার খুনিকে আড়াল করার চেষ্টা করছেন। তাই চাই না সমর, চাই না আপনাদের মতো ওই ঘুষখোর পুলিশ অফিসারদের। সমর, চাই না আপনাদের মতো অযোগ্য দেশ নেতা। চাই না আপনাদের মতো 2 নম্বরই ব্যবসাদার। ওর মতো পেঁচিয়ে মস্তানের হাত থেকে আমাদের এই দেশটাকে আমরা বাঁচাবই। खतरों से खेलना मौत जान चले जाएगा, खतरों से खेलना मौत जान चले जाएगा। मैं छोटा हो सकता लेकिन वो जरूर आएगा, जरूर आएगा। শুরু ভরত নয়, আমাদের সকলকে খুনের হুমকি দিয়ে গেল। ওটা সমরের মুখের কথা নয়, ওর মুখে ভাষা জোগাচ্ছে ওই দুর্যোধন বাবু, আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওর মুখের ভাষাটা জোগাচ্ছে ওই ইন্দ্রনাথ মুখার্জি। নম্বর কালকেই ওই সালার নম্বর লাগাতে হবে। কালকে সামনাসামনি আঘাত করতে নেই, তাতে পাবলিক খেপে যাবে। হ্যাঁ, পেছন থেকে ছুরি মারতে হবে। সেই ওষুধ আমার জানা আছে। ওষুধ? হ্যাঁ, ওষুধ। সামনের সপ্তাহে ওর মেয়ের বিয়ে, ওই বিয়ের আসরে এমন বিষ ঢালতে হবে ইন্দ্রনাথ বাবু সারা জীবন ঝরে চোখ। সামনে এসো, সব বলছি। কাগজওয়ালা, তুমি সালা ভরতের বাজার বন্ধ করতে চাও, কিন্তু না, পারবে না, কিছুতেই পারবে না। আমি তোমার মেয়ের বিয়ে বন্ধ করে দিয়ে ওকে সালা বাজারে গিয়ে বসাবো। কারণ তোমার এই কলঙ্কের সীতা আবার বনবাসে যাবে। বিয়ের রাতেই হবে সীতার বনবাস। বনবাস নয়, সীতা মা আমার শ্বশুর বাড়ি যাবে, রাজধানী হয়ে ঘর সংসার আলো করে বসবে। সে এক নতুন জীবন পাবে, নতুন সংসার পাবে। তবু কেন আজ আমার চোখের জল বাধা মানছে না? এমন আনন্দের দিনেও আমার বুকের মধ্যে ব্যথার মেঘ জমে উঠেছে। কেন 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 তুমি আর সবার থেকে লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছ বাবা? এই বিয়ে বাড়ি হইচইয়ের মধ্যে নিজেকে মাতিয়ে রাখলে তোমার মনের বোঝাটা তো একটু হালকা হতো। আমি যে নিজেকে হালকা করে রাখতে পারছি না, পাছে আমার দুর্বলতাটা সবার সামনে ধরা পড়ে যায়। তাই তো আমি লুকিয়ে লুকিয়ে কাঁদছি রে, কাঁদছি। এমন করে কাঁদলে চলে বাবা? সব মেয়েকেই তো একদিন বিয়ে দিয়ে তাদের শ্বশুর বাড়ি পাঠাতে হবে। বলে তুই তো জানিস তোদেরকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, কত তাই বোধহয় ইন্দ্রনাথ মুখার্জি চোখের জল কেউ কোনোদিন দেখতে পায়নি। তাই এতদিনের জমাট বাঁধা কান্নাটা আজ আমার বাঁধ ভেঙে আমাকে ফাঁসিয়ে দিতে চাইছে। তার মানে তুমি আমার থেকেও ওই সীতাকে বেশি ভালোবাসো বাবা? হ্যাঁ রে হ্যাঁ, আমি সীতাকে তোর থেকে বেশি স্নেহ করি, আদর দিয়েছি। তার একটা কারণও আছে রে। কি কারণ বাবা? বলবো আজ তোকে আমি সব কথা বলবো। বলো বাবা বলো। আজ থেকে 20 বছর আগেকার ইতিহাস। না এখন নয়, আগে সীতামার ভালোই ভালো বিয়েটা হয়ে যাক, তারপর তোকে সব বলবো। হ্যাঁ যাক সে কথা। এই আনন্দ আকাশ ওরা এখনো এলো না কেন বলতো?
টাকা সঠিক সময়ই আপনার বাড়িতে নেমে এসেছে কাকুবাবু। কিন্তু দাদা আসবে নাকি সেটা আমি ঠিক জানি না। কেন আনন্দদা আসবে না কেন? কি জানি ভাই, কদিন ধরেই দেখছি দুই বেলা বাবার সঙ্গে অশান্তি হচ্ছে। একটু আগেই দেখে এলাম কলকাতা ফিরে যাওয়ার জন্য দাদা আবার সুটকেস গোছাচ্ছে। আকাশ, তুমি তো ভালো করেই জানো বাবা, আমাদের লোক বললেই তাই তাই তুমি এই কল্যাণের পাশে থেকে ওকে একটু সাহায্য করো বাবা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কাকুবাবু, কিচ্ছু ভাববেন না। আপনি মন দিয়ে আপনার কাজটা করুন। আমার কাজ? হ্যাঁ, আপনি আপনার মেয়ের বিদায় বেলার কান্না রিহার্সেলটা একটু দিয়ে দিন। বাবা, বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে রে মা। মনে হচ্ছে জনক, দুহিতা, সীতা। আয় আয় মা আয়। দেখি আজকের দিনে তোর চোখে জল কেন রে মা? আমার যে বড় ভয় করছে বাবা। ভয়? কিসের ভয় রে? জানি না বাবা, জানি না। ছেলেবেলা থেকে দুঃখের সঙ্গে ঘর করে বড় হয়েছে, মাকে না পেলেও তোমার স্নেহ ভালোবাসা পেয়ে ধন্য হয়েছে। এখনকার চেনা চোখের জীবনে অভাব থাকলেও কষ্ট ছিল না, সে জীবনেই আমি মিশেছিলাম। কিন্তু আজ নতুন জীবনে অজানা চোখের হাতছানিতে আমার যে ভীষণ ভয় করছে বাবা। ভয় কিসের রে মা, ভয় কিসের? তুই তো আজ থেকে নিজের বাড়িতেই যাবি। ওরে মেয়েরা যে বাপের বাড়িতে থাকে ব্যাংকে জমানো খাতার মতো, যেই মেয়াদ শেষ হয়ে যাবে অমনি যে খাতার মালিক এসে তাকে নিয়ে যাবে রে মা, নিয়ে। কিন্তু বাবা, আমি চলে গেলে তোমাদের কি হবে? তোমরা যে এক গ্লাস জল করিও খেতে পারো না। তোমাদের কথা ভেবে ভেবে আমি যে পাগল হয়ে যাচ্ছি বাবা। খাওয়া দাওয়ার কথা বলছিস সীতা? এসো এসো আনন্দ, এসো। শুনলাম তুমি নাকি কলকাতায় চলে যাবে। হ্যাঁ কাকাবাবু, আজ রাতের ট্রেনে আমি কলকাতা চলে যাচ্ছি, তাই যাবার আগে আপনাদের সঙ্গে একটু দেখা করতে এলাম। হে আনন্দদা, তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে। তুমি একটা জমিয়ে গান ধরে এই বিয়ে বাড়ির আসরটাকে একটু গরম করে দাও দেখি। না রে কল্যাণ, আজ আমাকে অনুরোধ করিস না। আজ আমার গান করার মতো মনের অবস্থা নেই। গাও না আনন্দদা, গাও না। আমার এই বিদায় বেলায় তুমি গান গাও। তুমি আমাকে ছোটবেলাতে গান শিখিয়েছিলে, গানের সুরে আমার জীবনটা বেঁধে দিয়েছিলে। আজ সেই গানের সুরেই আমাকে বিদায় দাও। গাও আনন্দদা, গাও গান। জীবন শুনে না, মনে রেখো, মনে রেখো তার শেষ গান। খুলহান বড় এসেছে। আগে যা, বড় এসেছে, আগে যা। বড় আসেনি মশাই, আসেনি। তার বদলে এই বড় বড়টাই এসে হাজির হয়েছে আপনাদের। তোর এখানে কি চাই মজা? তুই কেন এখানে এসেছিস? মজা দেখতে, মজা। মজা? এর নামে তোরা যে একটা বিরাট রং তামাশার আয়োজন করেছিস, সেটাই দেখতে এসেছিস। কল্যাণ, তুই বড়ার সাথে পরে কথা বলিস। এখন যা, বরযাত্রীদের অভ্যর্থনার ব্যবস্থা কর। যা 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 যা। না, কাউকে অভ্যর্থনা করতে হবে না, কারণ বর আসেনি। নেহাত আমরা ভদ্রলোক বলেই আপনাদের কাছে খবরটা দিতে এসেছি যে এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন বিয়ে হবে না? কেন বিয়ে হবে না?
নাকামি করে কোনো লাভ নেই করলাম। তোদের ধান্দাবাজিটা এদের সবার সামনে ফাঁস হয়ে গেছে। ধান্দাবাজি মানে কি বলতে চাইছিস বটা? কিসের ধান্দাবাজি? কিসের ধান্দাবাজি সেটা আপনারা ভালো করেই জানেন। লজ্জা করে না? ষড়যন্ত্র করে একটা ব্রাহ্মণ বাড়ির জাত মারছিলেন। লজ্জা করবে কেন? আরে আমরাও তো ব্রাহ্মণ নাকি? আপনারা ব্রাহ্মণ হলেও এই মেয়েটা তো আর ব্রাহ্মণ নয়। কি সব পাগলের মতো কথা বলছেন? ইন্দ্রনাথ মুখার্জি যদি ব্রাহ্মণ হয় তাহলে তার মেয়ে ব্রাহ্মণ হবে না কেন? হবে না, কারণ সীতা ইন্দ্রনাথ মুখার্জির মেয়ে নয়। বাবা, বাবা এরা কি বলছে বাবা? আমি তোমার মেয়ে নই। বলো না বাবা, বলো। চুপ করে থেকো না, বলো না বাবা। এই মিথ্যে মিথ্যে মিথ্যে। না কি কান্না করলি তো আর ওই সত্যিটা মিথ্যে হবে না? সীতার সত্যিকারের পরিচয়টা কেউ জানে না। ওর জন্মের কোনো ঠিক ঠিকানাই নেই। না না না, আপনারা এমন কথা বলবেন না, আপনারা এমন কথা বলবেন না। আমি আমি হাত জোর করছি, আপনাদের কাছে মিনতি করছি। হ্যাঁ, আপনারা এমন কথা বলবেন না। আমাকে আপনারা ঘরের বউয়ের মর্যাদা দিতে না চান, না দেবেন, কিন্তু দয়া করে আমার এই জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমার বাবার পরিচয়টাকে আপনারা ছিনিয়ে নেবেন না। আচ্ছা, আপনি যে অভিযোগ করছেন সেটা যে সত্যি, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ ইন্দ্রনাথ মুখার্জি নিজে। তাই তো তিনি আজ সত্যের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি যদি মিথ্যে কথা বলেই থাকি তাহলে কেন তিনি তার প্রতিবাদ করছেন না? কেন চোরের মতো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন? বলবেন, নিশ্চয়ই বলবেন। বলো বলো বাবা, বলো। হে মিথ্যে মিথ্যে মিথ্যে। বলো না। সীতা আমার বোন, ও তোমার নিজের মেয়ে। বাবু আপনি বলুন, আমি বেশ বুঝতে পারছি আমার বাবা আপনাদের বিপদে ফেলার জন্য এক নতুন চক্রান্তের জাল বুনেছেন। আপনি সেই জাল ছিঁড়ে সেই সত্যকে প্রকাশ করুন কাকাবাবু। আপনি বলুন মিথ্যে মিথ্যে মিথ্যে। বলো না বাবা, বলো। আমার মুখের দিকে তাকিয়ে তুমি শুধুবার একটিবার সত্য কথা বলো। বলো না বাবা, বলো। আমি তোমার মেয়ে। বলো বাবা, বলো। এই যে সত্যি 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 সত্যি। সত্যি? হে তুমি কি বললে বাবা? তুমি কি বললে? সত্যি আমি তোমার মেয়ে নই? আমার এতদিনের অন্ধবিশ্বাসের প্রদীপটাকে তুমি দমকা হাওয়ায় নিভিয়ে দিলে। সম্পর্কের রক্তের সুতোটাকে তুমি ছেড়ে এমনি করে পর করে দিলে। তোমার স্নেহ, ভালোবাসা, মমতার পরিচয়ের পাখিটাকে তুমি অন্ধকার আকাশে উড়িয়ে দিলে বাবা। দিলাম রে মা, দিলাম। আজ এক চরম অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমি যে সত্যের পাখিটাকে আমি মিথ্যের কাঁচায় বন্দি করে রাখতে পারলাম না রে মা। বলো বলো বাবা, বলো। কে আমি? কি আমার সত্যিকারের পরিচয়? কে আমার বাবা? কে আমার মা? বলো বাবা, তুমি বলো বলো বলো। আমি কিচ্ছু জানি না, তবে এইটুকু জানি, আজ থেকে বহু বছর আগে একটা বাচ্চা মেয়ে এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে বসে কাঁদছিল। নাম ধাম পরিচয় বলার মতো তার কোনো বুদ্ধি ছিল না। আমি তাকে বুকে করে তুলে নিয়েছে, তার নাম দিয়েছিলাম সীতা। শুনলেন তো সবাই? এরপর নিশ্চয়ই বিয়ে ভেঙে দেওয়ার জন্য কেউ আর আমাদের দোষ দিতে পারবেন না। দেখুন দেখুন সবাই দেখুন, ভদ্রলোকের মুখোশটা একবার দেখুন। নেহাত দুর্যোধন বাবু ভদ্রলোক বলেই সময় মতো খবরটা এদের কাছে পৌঁছে দিয়েছেন। তাই তো এত বড় জোর চুরিটা সবার সামনে ফাঁস হয়ে গেল। আচ্ছা, তাহলে এদের এই চরম সর্বনাশটা করেছেন আমার বাবা। কি করেছেন তা আমি জানি না, কিন্তু এতে আজ আমাদের বিরাট উপকার হয়েছে। চলি, নমস্কার। দাঁড়ান, এই আশীর্বাদীর হাতটা আপনারা ফেরত দিয়ে যান। সীতা হাতটা খুলে দিত রে মা, খুলে দিত। আপনাদের জিনিসটাও আমি কাল ফেরত পাঠিয়ে দেব। চলে আয় বটা,
শুধু হার খুলে দিলেই জীবনের কলঙ্কটা তো আর মুছে যাবে না। নিজের মুখ থেকে ভালো মানুষের মুখোশটা খুলে ফেলুন, আর ওই মেয়েটার শাখা সিঁদুর বিক্রি করে এক গাছা দড়ি আর কলসি কিনে আনুন। ডুবে মরাই আপনার একমাত্র বাঁচার পথ, একমাত্র পথ। আমি বেশ বুঝতে পারছি সব জেনে শুনি তুই এখানে মজা দেখতে এসেছিস, তাই বাড়ি থেকে বাবাকে বলিস তিনি যতই বিয়ে ভাঙার চক্রান্ত করুন সীতার বিয়ে এ লোক নেই হবে। এই লোক নিয়ে আমার সীতামার বিয়ে হবে, কিন্তু কিন্তু যার বাবা মায়ের পরিচয় জানা নেই এই বেজম্মা মেয়েকে কে বিয়ে করবে? কে? আমি। তুমি? হ্যাঁ বাবা, যে মানুষটা আজকে আপনাদের এত বড় ক্ষতি করলো তার ছেলেই সেই ক্ষতিপূরণ করবে। বাবার পাপের প্রায়শ্চিত্ত করবো আমি, আমি নিচে। তুমি সত্যি বলছো আনন্দ? সত্যি বলছো? হ্যাঁ কাকবাবু, আপনার যদি আপত্তি না থাকে আর সীতার যদি কোনো অমত না থাকে তাহলে এই মুহূর্তে আমি সীতাকে বিয়ে করতে রাজি। আপত্তি কি বলছো আনন্দ? আপত্তি কি বলছো? এই যে আমার বড় সৌভাগ্যের কথা। আয় আয় মা সীতা আয়। আজকে আজকে তোর এই বাপের পরিচয়টা মুছে গেলেও আজ থেকে তুই একটা নতুন পরিচয় পাবি রে মা, পরিচয় পাবি। এসো এসো আনন্দ এসো। আয় মা সীতা আয় আয়, তোমরা সবাই এসো, সবাই এসো, আজ আমার সীতামার বিয়ে। বড় আনন্দের দিন রে, আজ সারা রাত ধরে মাল খাবো। দে দে মালটা ঢেলে দে। দিচ্ছি দিচ্ছি। ও জি তো মাঝরাত্রির পর্যন্ত মাল টানে, আজ আবার নতুন করে কি হলো যে সারা রাত মাল খাবে? ওই ইন্দ্রনাথ মুখার্জির ইজ্জতে আমি শালা পয়জন ঢেলে দিয়েছি, ওর মেয়ের বিয়ে ভেঙে দিয়েছি। এখন শালা কপাল চাপড়ে কাঁদবে আর ওর মাথায় ঘোল ঢালে আমি শুধু মাল খাবো রে। বাবা চমৎকার, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ রে বটা, হ্যাঁ, এই আমার পেছনে কাটি দিয়ে কেউ শালা সুখে থাকতে পারেনি। সারা রাত মাল খাবো, দে দে মালটা ঢেলে দে দেখি। আর তোর সর্বনাশ হবে রে, ওর গলায় একটা হিন্দি গান ধরবে কি বটা? গান শুনবেন? আরে বটা, হ্যাঁ, আজকে আমাদের বিজয় উৎসব রে। তাহলে শুনুন, একটা উৎসবের গানই শুনুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। রে বটা, তোকে শালা একটা হিন্দি ধরতে বললু আর তুই ধরলি কেনা? কে তোর জগাই মাদাইকে সুগন্ধি দিতে হলে ওই মন্ত্রটাই যে তাদের কানে দিতে হবে মামা বাবু। কি বললি বটা? আমি শালা জগাই মাদাই? না 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 না, আপনি হচ্ছেন মাদাই আর ওই আসছে জগাই। জগাই নয়, আমার পুরো নাম হলো জগদীশ হালদার। আসুন জগদীশ বাবু আসুন। তা ঠিকঠাক কাজ করছেন তো? হবে না মানে? বরযাত্রী কেউ আর ও বাড়িতে ঢোকেনি, ওই স্টেশন থেকে ফিরে গেছে। সাব্বাস দাদা, সাব্বাস। শুকনো সাবাসে মন ভরবে না ভাই, কিছু নগদ টাকাও যে চাই। আপনি কেমন ধরে ভদ্রলোক মশাই, একটা মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, এখানে টাকা চাইতে এসেছেন? তুই চুপ কর, চাকরের মতো থাকবে। চাকরের মতোই তো আছি, বাবু হলে কবে ঘাড় ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বার করে দিতাম। যত বড় মুখ নয় তত বড় কথা, এক জোরে তোমার দাঁত ফেলে দেব। জগদীশ বাবু, ওকে ওকে শুধু কেন মারছেন? আরে দেব না, গালাগালি দেব না? আপনার সামনে দাঁড়িয়ে আমাকে যা না তাই বলবে? আরে বটা তো আপনাকে ঠিক কথাই বলেছে। ঠিক কথাই বলেছে মানে পরিষ্কার একজন ভদ্রলোক হয়ে
তো ভদ্রলোকের সর্বনাশ করে তার জন্য টাকা চাইতে আসাটা কি ভদ্রলোকের কাজ? আপনি কি বলছেন? আপনার জন্যই তো আমি বিয়ে ভাঙতে গিয়েছিলাম, আর তার জন্য আপনি টাকা দেবেন বলেছিলেন। আমি বললি আপনি বিয়ে ভাঙবেন, মানুষ খুন করবেন, লোকের ঘরে আগুন দেবেন। আমি অমানুষ হলে আপনিও শালা অমানুষ হবেন। তার মানে মানে গণেশ উল্টে গেছে বাবু। আপনাদের মতো ভদ্রলোকেদের কারবারটা যে ওই রকমই হয়, কাজের সময় কাজই আর কাজ পুরোলেই পাজি। ঠিক আছে, ঠিক আছে, আমিও তাহলে ওই ইন্দ্রনাথ বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলছি। তাহলে তিনিও আপনার কাপড়ের কাছা খুলে বাড়ি থেকে বার করে দেবেন। হ্যাঁ নয় মশাই, হ্যাঁ। যদি মান সম্মানের ভয় থাকে তাহলে এই কালো মুখটার কাউকে দেখাবেন না। ওই চাদরে মুখ ঢেকে স্টেশনে গিয়ে বাড়ি যাওয়ার ট্রেন ধরুন, বুঝেছেন? তাই যাব, তাই যাব। তবে একটা কথা মনে রাখবেন, কাক ও কাকের মাংস খায় না। আর আপনি মানুষ হয়ে নিজের লোকের সঙ্গে বেঈমানি করলেন, এর ফল আপনাকে পেতেই হবে। আজকের এই পাপ একদিন আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে, পতনের কারণ। যান যান মশাই যান, শকুনের অভিশাপে কি কোনোদিন গরু মরে নাকি? দারুণ দারুণ বলেছি রে বটা, দারুণ বলেছি। এতদিনে তো তুই আমার উপযুক্ত চালা হয়ে উঠেছি রে। ডাল ডাল মালটা ঢেলে দে দেখি। তাই কি বলে হয় বাবু? আপনি হলেন মনিক আর আমি হলাম চাকর। এখন আর চাকর, মনিক, গরিব, বড়লোক কোনো ভেদাভেদ নেই রে বটা। আমরা দেশে সমাজতন্ত্র এনে দিয়েছি। সমাজতন্ত্র, গণতন্ত্র, জ্ঞান চুক্তি, এসব মানে বুঝি? কিচ্ছু বুঝি না বাবু, ওসব কিচ্ছু বুঝি না। এইসবের মানে কি হলো জানিস? এইসবের মানে হলো তোরা আর এই বস্তিতে পড়ে থাকবি না, তোরা আমাদের বুকে উঠে আসবি রে। মানুষকে বুকে টানার জন্যে ওইসব গণতন্ত্রের গ্যাস বেলুন লাগে না বাবু, লাগে একটু বিশ্বাস আর সত্যিকারের ভালোবাসা গো বাবু, সত্যিকারের ভালোবাসা। ওরে শালা, আস্তে আস্তে দেখছি এই বটাও তো দেখছি বেশ শেয়ানা হয়ে উঠছে। উঠবেই তো মামা, উঠবেই তো। তোমাদের সমাজতন্ত্রের স্লোগানটা যে বড় পুরনো হয়ে গেছে। এই আজকের যুগে ওদের মন ভোলাতে গেলে তোমাদের নতুন কিছু কায়দা শিখতে হবে। ঠিক ঠিক বলেছো ভাগ্নে। ওদের জন্য আমরা এত কিছু করছি, সেটাই তো ওরা ভুলতে পারছে না। তোমার বাবা কত পরিশ্রম করে, কত স্বার্থ ত্যাগ করে মন্ত্রী হবার চেষ্টা করছে। যতই চেষ্টা করো তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। সামান্য একটা মেয়ের বিয়েই তো তোমরা ভাঙতে পারলে না। হ্যাঁ, ভাঙতে পারলাম না মানে? মানে কাল রাতে সীতার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কে ওকে বিয়ে করেছে রে? আমার উপযুক্ত শিক্ষিত ছেলে আনন্দ। আনন্দ বিয়ে করেছে ওই একটা বেজন্মা মেয়েকে? হ্যাঁ, মানুষ কখনো বেজন্মা হয় না মামা। কোনো এক মায়ের গর্ভেই তার জন্ম হয়। তাই তো আমি ওই বেচম্মা মেয়েটাকে ওর ইয়ে ভুলে আনন্দ তাকে আমি বিয়েতে এ বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, এসো এসো সীতা, বাবাকে প্রণাম করো। দাঁড়াও, আমাকে প্রণাম করার আগে একটা প্রশ্নের উত্তর দাও। এই বিয়েটা করার আগে আমার কোনো অনুমতি তোমরা নিয়েছিলে? অনুমতি? বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কোনো ছেলেকে কি তার অনুমতি নিতে হয় নাকি? কিসের পাপ? কেন তুমি বুঝতে পারছো না বাবা? বটা আর জগদীশকে পাঠিয়ে তুমি সীতার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলে। না আনন্দ, আসল সত্যিটা জানিয়ে দিয়ে বরপক্ষকে আমি কলঙ্কের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আপনি ইন্দ্রনাথ মুখার্জিকে শাস্তি দিতে চেয়েছিলেন, সেই তো। সেই সর্বনাশের খেলায় আপনি আমাকে দাবার ঘুঁটি করে তুলেছিলেন। কিন্তু তোমার জীবনের ইতিহাসটা তো আর মিথ্যে হয়ে যাবে না। মিথ্যে নয়। আপনারা একবার আমার কথা ভাবলেন না? এই একটা রাতেই আমার জীবনের ছন্দটা যে বদলে গেল,
জ্ঞান হওয়ার পর থেকে যাকে বাবা বলে জেনেছি সে আমার বাবা নয়, যাকে দাদা বলে ডাকি সেও আমার দাদা নয়। জানি না কে আমার বাবা কে আমার মা। আপনার ছেলে আমাকে দয়া করে বিয়ে করেছে, এর কোনোটাতেই তো আমার কোনো হাত নেই। আমার কথাটা আপনারা একবার ভেবে দেখবেন না? আপনারা কি দয়া করে আপনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবেন না? বলুন। তোমার মতো একটা বেজন্মা মেয়ে কিছুতে এই বাড়িতে ঠাঁই পেতে পারে না। না না, ও কথা আপনারা বলবেন না। মন্ত্র পড়ে যখন বিয়ে হয়েছে তখন এটাই আমার শ্বশুর বাড়ি। আমি কোনো সম্মান সমাদর চাই না। পথের কুকুরকেও তো মানুষ আদর করে পোষে। আপনারা হয় আমাকে সেইভাবেই বাড়ির এক করে আশ্রয় দিন। আমি হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষে চাইছি। বলুন না বাবা, বলুন, আমাকে একটুখানি আশ্রয় দিন। আমাকে ফিরিয়ে দেবেন না? বলুন না বাবা, বলুন। না সীতা না, হাত জোর করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ পাখির পালক দিয়ে পাথরের বুকে দাগ কাটা যায় না। এই মরুভূমির বুকে জল নেই, আছে শুধু বালি বালি। তাই যেখানে স্নেহ নেই, মায়া নেই, মমতা নেই, সেখানে আমরা এক মুহূর্ত থাকবো না। তাই এখান থেকে আমরা চলে। দাঁড়াও দাদা। আকাশ, আমিও তোমাদের সঙ্গে যাব। এই আকাশ অনেক উদার হয়ে বাবা, তোমাদের ওই ছোট্ট মনের চার দেওয়ালের ভেতর তোমরা এই আকাশকে বন্দি করে রাখতে পারবে না। দাঁড়াও ঠাকুরপো, শ্বশুর মশাই হিসাবে যাকে আমি প্রণাম করতে পারলাম না, যাবার আগে সেই জননেতার কাছে আমি একটা অভিযোগ জানাতে চাই। তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। শুনবেন শুনবেন, শুনতে আপনাকে হবেই। কারণ আমি আপনার ছেলের বউ নই, আমি একজন সাধারণ নাগরিক যাদের অভাব অভিযোগ শোনার শপথ নিয়ে আপনি এমএলএ হয়েছেন। বলতে চাইছি, শিক্ষা দীক্ষা সততার যে নামাবলী গায়ে দিয়ে আপনারা ভোটের মঞ্চে বক্তৃতা দেন, জীবনে রঙ্গমঞ্চে তাকে কোন ভাগাড়ে ফেলে রেখে আসেন? তোমার আদর্শের মুখোশটা খুলে দিয়েছে বাবা। জাতপাত ধর্মভেদ ভুলে সব মানুষকে তোমরা ভোটের বাক্সে এক করতে চাও, কিন্তু বাইরের বারান্দা থেকে বাড়ির অন্দরে তুলতে চাও না। চাই না, চাই না, চাই না। একটা কথা তুই ভালো করে শুনে রাখ আনন্দ, এই জুতোর তোরার মাটিতে কেউ কখনো কপালে তিলক কাটে না। কাটে বাবা, কাটে। যারা জুতোর নিচের মাটিকে মা বলে মনে করে, সেই মাটির বুকে তারা ফসল ফলায়, মাটি মায়ের অন্ন মুখে তুলে তারা বেঁচে থাকে, সেই মাটি গায়ে মেখেই তারা খাঁটি হয়ে ওঠে। আর আপনারা সেই জুতোর নিচের মাটিকে তুচ্ছ মনে করে মহাপুরুষ মনে করেন নিজেদেরকে। আমার স্পর্ধাটা যে কত দূর সেটার একটুখানি নমুনা আমি দেখিয়ে গেলাম। সেটার পুরোটা দেখার স্পর্ধা যেন আপনাদের কোনো দিন না হয়। দাঁড়াও দাঁড়াও বৌমা, বৌমা আমাকে তুমি ক্ষমা করো বৌমা। আমি তোমার কাছ থেকে অনেক শিক্ষা পেলাম বৌমা। তাই তো আমি তোমাকে এই নিজের ঘর ছেড়ে আমি তোমাকে পথে নামতে দেব না। যে হাতে ছিল আমার এতদিন অত্যাচারের অস্ত্র, আমি সেই হাত দিয়েই তোমাদের আশীর্বাদ করব। আয় আয় আনন্দ, এসো এসো বৌমা। তুমি সত্যি আমাদের আশীর্বাদ করবে বাবা? দূর বোকা, আশীর্বাদ করবো কেন? আশীর্বাদ করবো না কেন রে বোকা? ওরে তোদের হাত ধরেই তো আমি আমার হারিয়ে যাওয়া সত্যিটাকে খুঁজে পেয়েছি। আয় আয় কাছে আয়, কাছে আয়। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আমি যেন এইভাবে সত্যের জন্য পরম আত্মীয়ের বিরুদ্ধেও লড়াই করতে পারি। আকাশ, দাঁড়িয়ে দেখছিস কি? যা দাদা বৌদিকে ভিতরে নিয়ে যা। হ্যাঁ বৌদি, এসো এসো। আজ থেকে আমাদের এই অন্ধকার ঘরে তুমি সত্যের সন্ধ্যা প্রদীপ হয়ে জ্বলে উঠবে। এসো বৌদি। এ কি আনন্দ, তুই এখনো এখানে দাঁড়িয়ে রইলি, ভিতরে যাবি না? হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবা বাবা তোমাকে কথা জিজ্ঞেস করবো? বাবা, আজ আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না আনন্দ, আর বুঝতে পারলাম না কোনটা তোমার মুখ আনন্দ আর কোনটা শুধুই মুখোশ। আনন্দ, মুখ আর মুখোশ। জামাই বাবু, আপনার কি বুদ্ধি সদ্ধি সব লোপ পেয়ে গেল? শালাকে শালা বললে আমার কোনো রাগ নেই জামাই বাবু, কিন্তু ব্যাপারটা কি করলেন আপনি? রাজনীতি রাজনীতি বোঝো। কোয়ালিশন সরকার বানালাম, যুক্ত ফ্রন্ট করলাম,
তার মানে ওদেরকে ছেড়ে দিলে শালা ওই শম্ভু সাঁতরা আর ইন্দ্রনাথ মুখার্জি ওদেরকে লুফে নিত, কিন্তু না, আমি তো হতে দিলাম না। তাই তো হাওয়াটাকে ওদের পাল থেকে টেনে ঘরে তুললাম। এরপর সত্যযুগ পত্রিকায় আমার নামে বড় বড় করে খবর ছাপা হবে, আর জনগণ কলকাতা নিয়ে আমার নামে হরি নাম সংকীর্তন করবে। আর এদিকে ওই বেজন্মা মেয়েটা যে সারাদিন আপনার বাড়িতে গুড়গুড় করবে, আর আপনাকে বাবা বাবা বলে যে ডাক। আরে ডাকুক না, ও আমাকে বাবা 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 ডাকো, কারণ গদির লোভে আমরাও তো অনেক সময় অনেক বেজম্মাকে বাবা বলে ডাকে। তারপর ভোট মিটলেই ওকে আমি আউ করে দেব। ওই সত্য যুগের সীতার জননী যে ওই ত্রেতা যুগের রাবণের দোসর ছিল, ওই দুর্যোধন, আর এই কলির দুর্যোধনের হাতেই হবে সীতার বস্ত্রহরণ। তারপর হবে সীতার পাতাল প্রবেশ। পাতাল প্রবেশ করেও কোনো লাভ নেই থাপা। আমাদের ম্যাডাম তোকে সেখান থেকে খুঁজে বের করবে। একবার আমাদের খাতায় নাম লেখালে তোর আর মুক্তি নেই। এই মানের শাস্তি তোকে পেতেই হবে। যাই, এই পুড়িয়াটা ভরতের কাছে দিয়ে আসি। না, ওটা তুমি আমাকে দাও, ওটা আমি খাবো। না ম্যাডাম, এটা ড্রাগ, এটা আপনি খাবেন না। কেন? যে ব্যবসার জন্য লাখ লাখ টাকা করে খরচা হচ্ছে সেটা খাঁটি কিনা আমাকে টেস্ট করতে হবে না? টেস্ট করার জন্য অনেক লোক আছে ম্যাডাম। না, ওটা তুমি আমার হাতে দাও, ওটা আমাকে খেতেই হবে। এটা টেস্ট করার জন্য অনেক লোক আছে। তাছাড়া এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই নেশায় পা দিয়ে তাদের জীবনকে শেষ করে ফেলেছে। হ্যাঁ, সেই লক্ষ লক্ষ মানুষের হাতে এই বিষটা তোমরাই তুলে দিচ্ছ। আর তাছাড়া আমার মা যে কাজে এত লক্ষ টাকা ঢালছে সেটা খাঁটি কিনা আমাকে দেখতে হবে না? না ম্যাডাম, ওটা আপনি খাবেন না, কিছুতেই না। আপনাকে কিছুতেই দিতে হবে। ও জিনিস আপনি খেতে পারবেন না। কেন খেতে পারবো না? আমি বলছি তাই। কে? আপনার কথা কে শুনছে? হু আর ইউ? আপনি আমার কে হন? আমি আপনার বন্ধু। বন্ধু? দিন দিন, ওটা আমার হাতে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি সময় মতো এসে আমার একটা বিরাট উপকার করে দিয়েছেন। আজ থেকে আমার এই হোটেলে চাকরিতে জয়েন করার কথা ছিল। কোনো চিন্তা নেই আপনার। আজ আমি এখানে এসেছি। আমি ম্যাডামকে গিয়ে বলছি, চাকরি তো আপনি পাবেন, তার সঙ্গে হয়তো পুরস্কারও আপনি পেয়ে যাবেন। বাহ, বেশ বুদ্ধিমান তো মানুষ আপনি। পুরস্কারের লোভে আপনি আমার বন্ধু হয়ে গেলেন। পুরস্কারের লোভে নয় ম্যাডাম, আমি সত্যি আপনার বন্ধু হতে চাই। সেদিনকে যে বলেছিলেন বড় লোক আর গরিব লোকের বন্ধুত্ব হয় না। হ্যাঁ বলেছিলাম, তবে আপনি তো বড় লোক নয়, আপনি আমার থেকেও গরিব। কি বলতে চাইছেন আপনি? সেখানে বুঝতে পারিনি যে আপনার টাকা পয়সা ধন দৌলত সবকিছুর অভাব থাকলেও আপনি অন্তরে অন্তরে সত্যি গরিব। এই দুনিয়ার সমস্ত ঐশ্বর্য এনে আপনাকে দিল, সেই অভাব কোনোদিন পূর্ণ করা যাবে না। হ্যাঁ, বাইরের সব প্রয়োজনকে নিষ্ফল করে দিয়ে আমার হৃদয়টা একটা মরুভূমির হাহাকার নিয়ে জেগে বসে রয়েছে, যেখানে ভালোবাসার মেঘ কোনোদিন আমাকে ছায়া দেয়নি, আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার জীবনের পথটা চলার ছন্দ শিখিয়ে দেয়নি। তাই তো আজ আমার এই বন্ধুত্বের হাতটা আমি আজ তোমার দিকে বাড়িয়ে দিলাম। এই হাতটা কোনোদিন সরিয়ে নেবেন না তো? তুমি যদি নিজের থেকে সরিয়ে না নাও কে তো কি, তাহলে এই হাতটা ছাড়িয়ে নেওয়ার সাধ্য কি আমার আছে? ও গো বন্ধু আমার আধা রাতে
কর্মচারীর সঙ্গে তোমার নাচ গান করতে লজ্জা করছে না? আমি এখনো আপনার হোটেলে কর্মচারী হইনি ম্যাডাম। আমার আজ থেকেই এই হোটেলে জয়েন করার কথা ছিল। শুরু করতেই পারবে না, তার আগে তোমাকে আমি বরখাস্ত করে দেব। আরে চাকরিতে জয়েন করলাম না, তার আগে আপনি আমাকে বরখাস্ত করতে পারেন না ম্যাডাম। আর আজ আমি আপনাকে এটা জানাতে এসেছি যে আমি এই হোটেলে চাকরি করছি না। কি বলছো কল্যাণ? হ্যাঁ, আমার বাবা কোনোদিন এই হোটেল আমাকে চাকরি করতে দেবেন না। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইন্দ্রনাথ মুখার্জি। আর একটা কথা তুমি ভালো করে জেনে রাখো, ভবিষ্যতে কোনোদিন আমার মেয়ের সঙ্গে তুমি মেলামেশা করার চেষ্টা করবে না। মানুষ তো মিশবি ম্যাডাম, এটাই তো মনুষ্যত্বের মহিমা। তাতে বাধা দেওয়ার কোনো ক্ষমতা আপনাদের মতো কোনো মানুষের নেই, একদম। হি ইজ রাইট মম, আমরা মিশবো, 100 বার মিশবো। মিশবে না। ওই রকম একটা গরিব সাধারণ ছেলের সঙ্গে তুমি কখনো বন্ধুত্ব করতে পারবে না। কেন মা? গরিব হওয়াটা কি অপরাধ? মনে প্রাণে ঘেন্না করি, আর ঘেন্নার জোরে আজ আমি এখানে উঠে আসতে পেরেছি। উঠে আসাটা যে কতটা নেমে যাওয়া তা তুমি জানো না মা। আমরা যতটা উঠে এসেছি সেখানে পৌঁছতে গিয়ে তুমি কত কি হারিয়েছো সেটা একবার মিলিয়ে দেখেছো মা? আমি শুধু ব্যাংকের খাতায় অঙ্ক টাকাই মেলাই, সেখানে জমার খাতায় লেখা আছে আমার পাওনার হিসেব। কিন্তু আমার মনের অঙ্কর খাতাটা যে একেবারে শূন্য হয়ে গেছে। একেবারে তুমি বাজে কথা বলবে না। তোমাকে আমি সব দিয়েছি, আরাম বিলাস ঐশ্বর্য, কি পাওনি তুমি আমার কাছে? পাইনি বৃত্তি পরিচয়, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা। স্নেহ ভালোবাসা দিয়ে জীবনের পথ চলা যায় না কেতকী। জীবন গাড়িটা তখনই চলে যখন তার তলায় লাগানো থাকে একটা চাঁদের চাকা। তোমার বাবার কখনো উচ্চাসা ছিল না, ছিল যা আদর্শ আর গৌরব, যা দিয়ে মনের খিদে মেটে কিন্তু পেটের খিদেটা মেটে না। তাই তো তোমার জন্য তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি, শুধু তোমার জন্য। ছিনিয়ে নিয়ে এসেছো মানে? তবে কি আমার বাবা এখনো বেঁচে আছে? কোথায় আছে মা? কোথায় আছে বলো তুমি? আরে বাবা বেঁচে আছে। কোথায় আছেন তিনি? অনেক ভালো ছিল, তা তুমি কোনোদিনও জানতে পারবে না। কেন মা? কেন তুমি আমাকে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে রাখবে? হ্যাঁ, তোমাকে পিতৃ পরিচয় থেকে গোপন করেছি, কারণ তার থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে এসেছি তোমার সুখের জন্য। তোমার জীবনটা আমি বস্তির নরকে বেঁধে রাখতে চাইনি। মিথ্যে কথা। তুমি আমার সুখের জন্য তুমি এখানে আসোনি। তুমি তোমার অভাবী মনের কামনা পূরণ করতে নিজের মনে লোভের আগুন জ্বেলেছো। সেই আগুনে আজ দাবানল হয়ে তোমার আমার মনের আগুনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সে ছাই কোনোদিন আর আমাদের জীবনে মশাল জ্বালবে না মা, কোনোদিন মশাল জ্বালবে না। সব কিছুকে দিয়েছি, কি চাও? কি চাও? 50 পয়সা দামের একটা দেশলাই, যা দিয়ে ওর চারপাশের ভোগ বিলাসের আবর্জনাটাকে ও পুড়িয়ে ফেলবে। আমাদের কথার মাঝে তুমি এসেছো কেন? কি করব বলো? গাছ দেখলি যে গরুর মুখ চুলকায়, সেই জন্যই তো মাঝে মাঝে বেড়া ভেঙে তোমাদের এই সাজানো বাগানে তোমাকে এখানে বহুবার আসতে বারণ করেছি। তবু আজ একটা প্রশ্ন করতে এলাম, সীতার পরিচয়টা তুমি ফাঁস করলে কেন? আমি ফাঁস করেছি এ কথাটা তোমাকে কে বলেছে? সীতা যে ইন্দ্রদার পালিতা মেয়ে সেটা জানতাম তুমি আর আমি। যারা জেনেছে তারা তোমার কাছ থেকেই জেনেছে। হ্যাঁ, আমি জানিয়েছি। এরপরে যদি সাবধান না হয় তাহলে ভবিষ্যতে ওকে অনেক শাস্তি পেতে হবে। আমি আজ যদি কেতুকিকে তার বাবার পরিচয়টা জানিয়ে দিই? না, তা তুমি পারবে না, তা তুমি কিছুতেই পারবে না। কেন পারবো না? তুমি যদি বিনা দোষে সীতাকে শাস্তি দিতে পারো, সেই শাস্তিটা আমি তোমাকে কেন ফিরিয়ে দিতে পারবো না? পারবে না, তার কারণ হচ্ছে কেতুকি তোমার নিজের মেয়ে। তাই তো এই সত্যিটাকে আমি আর বুকের ভেতর চেপে রাখতে পারছি না। ওর জীবনের যন্ত্রণাটা আমার এই মনটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তবু জেনে শুনে তোমাকে পরিচয়টা গোপন রাখতে
হবে, কারণ তোমার মতো একটা আত পাগলা ভিখিরিকে আমি আবার নতুন করে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়ে হয়তো তার বাবার এই রূপ দেখে খুশি হবে। হতে পারে, কারণ ভিখিরির উপরে তার একটু দয়া আছে। তো রক্তের দোষ। রক্ত, রক্ত আর আগুন দুটো রঙই লাল। তোমার মনের বিষ ওই রক্তের লাল আগুনটাকে কালো করে দিতে পারেনি। ওর সেই মনুষ্যত্বের আগুনটাকে তুমি নিভিয়ে দিও না। নিভে না, আমার মনের ভেতরের আগুনটা সালা কোনো দিন নিভে না। হেরে গেলাম সালা, ওই ইন্দ্রনাথ মুখার্জির মেয়ের বিয়েটা ভাঙতে না পেরে আমি সালা হেরে গেলাম। সামান্য একটা রিপোর্টার আমাকে না, এইবার আমি ওর সব বাড়ি ঘর জ্বালিয়ে দেব। বাইরে ভারত, ও ভারত, বাইরে যে যত আগুন জ্বালে ভেতরে ভেতরে সে নিজেই দ্বিগুণ জ্বলে। না এই শালা ভরতকে তুমি একদম একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। কতটুকু জানো তুমি আমাকে? কতটুকু জানো? তুমি কি জানো আমি সেই চলছি 7 বছর বয়স থেকে, যেদিন আমি প্রথম ওই কাটারির কোপটা আমার বাবার গলায় বসিয়েছিলাম, সেই দিন থেকে শালা আমি চলে মরে যাচ্ছি। এ জ্বালা কোনো দিন বাড়বেও না আর কমবেও না। কমবে ভারত, কমবে। যেদিন তুই নিজের হাতে না নিজের কপালে নম্বর লাগাতে পারবে সেই দিন কমবে। আর সেটাই হবে তোমার জীবনের শেষ নম্বরের খেলা, শেষ নম্বরের খেলা, শেষ নম্বরের খেলা। শালা পাগলা কাইকা মাঝে মাঝে এসে আমার মনের ভেতরে আগুনটাকে খোঁচা দিতে চায়, আবার বিবেকটাকে শালা জাগিয়ে তুলতে চায়। না রে ভাই, ভিখিরি কখন আগুন জ্বালাতে পারে না, কারণ ওর বুকের আগুনটা নিভে গেছে। ও আমাদের বিবেকটাকে খোঁচা দিতে পারে না। তবুও ম্যাডাম মাঝে মাঝে এই মনের ভেতরে এই আগুনটা যে শালা জেগে উঠতে চায়, চেষ্টা করেও এই বিবেকটার বুকে আমি যে লম্বর বসাতে পারলাম না। 70 এই বিবেকটাই শালা আমার 1 নম্বরের 70। শালা 70 সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ওই শালা ইন্দ্রনাথ মুখার্জি আবার রাখালের খুনের তদন্তের দাবি করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছে। আর তার এই বেজম্মা মেয়েটা আপনি নিজেই বাড়ি দিয়ে তুলেছেন। তার মানে দুর্যোধন বাবুর বাড়িতে সীতা আশ্রয় পেয়েছে। আশ্রয় পেয়েছে। আশ্রয় দিতে আমি বাধ্য হয়েছি, কারণ এটাই আমার রাজনীতি। রাজনীতি আমি ওসব রাজনীতি বুঝি না। কারণ তোমাদের রাজনীতি সালা সাপের গলাতেও চুমু খায়, আবার ব্যাংকেও সালা আদর করে। রাজনীতি আমি বুঝি না, আমি শুধু বুঝি দুর্যোধন ঠিক কথাই বলেছে। সীতা যদি আকাশের আনন্দের সঙ্গে চলে গিয়ে থাকে, তাহলে জনমত উল্টে যাবে। তাই বলছি, ওদের ঘরে রেখে আমাদের ঘর ভাঙতে হবে। এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে আমার ছেলে সীতাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে চিরদিনের মতো ছেড়ে দেয়। ছাড়বে দুর্যোধন বাবু, শুধু ওই মেয়েটার চরিত্রে একটা নাম্বার লাগাতে হবে। মন দিয়ে শুনুন, আপনি একটা কাজ করবেন, ওই মেয়েটাকে কদিনের জন্য তুলে নিয়েছে কোনো একটা হোটেলে আটকে রাখবেন। তারপর কয়েকদিন পরে আমি ওই মেয়েটাকে নিজেই আপনার বাড়িতে পৌঁছে দেব। ওই 2 নম্বরই মালটাকে তারপর আর কেউ ঘরে তুলবে না। সবই বুঝলাম,
কিন্তু বুদ্ধিটা তো খুব ভালো, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু প্রশ্নটা হলো সীতাকে হরণ করবে কে? রাবণ, এই কলি যুগের ভারত মস্তান রাবণ। আমি আপনার কাছে ওয়াদা করছি এমএলএ সাহেব, কাল রাতে ওই সীতার চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে আমি ওকে তুলে নিয়ে আসবো। না ব্রো, এখনই করলে হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা কর। ও যেদিন ইন্দ্রনাথ বাবুর বাড়িতে যাবে সেই দিন শালা ওই ইন্দ্রনাথ বাবুর চোখের সামনে থেকে ওকে তুল তুল। সীতাহরণের 3 ঘন্টা আমায় জানিয়ে দিস ভরত, তার আগে আমি তোর নামে একটা বডি ওয়ারেন্ট বের করে রাখবো। ওই শালা দারোগা, কি বলছো কি তুমি? তুমি এই শালা ভরতের নামে ওয়ারেন্ট বের করবে? হ্যাঁ, 3 দিন আগে তোর নামে একটা ওয়ারেন্ট বের করবো। সীতাহরণের দিন সকালবেলায় তোকে খাতায় কলমে মেদিনীপুর থানায় অ্যারেস্ট দেখানো হবে। পরদিন সকালে তোকে জামিনে খালাস দেখানো হবে। এই 24 ঘন্টার মধ্যে তুই সীতাহরণের কাজটা শেষ করে ফেলবে। করবো, বাবু তোর টিকিট হতে পারবে না। জরুর করবো। সীতাহরণের কাজটা শেষ করে ফেলবে। ভরত শালা এতদিন ধরে অনেক কালা ধান্দা করেছে, কিন্তু জীবনে সে শালা কোনোদিন মেয়ে ছেলের ধান্দা করেনি। এইবার সে নতুন কারবার খুলবে, আর সেই কারবারে ওই সীতাকে দিয়ে আমি বৌনি করব। হ্যাঁ, আমার নয়া কারবারের প্রথম বৌনি হবে এমএলএ সাহেবের ছেলের বউ সীতা।